সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা জয়েন হতে পারছ তারা কেউ একজন লেখো যে ক্লাসটা শোনা যায় কিনা। কিছুক্ষণের মধ্যেই গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করব। আজকের ক্লাসের টপিক হচ্ছে লিখিত অংশ খুলনা বিশ্ববিদ্যালয়। ইনশাল্লাহ আজকের ক্লাসটি করার পর এই লিখিত অংশ নিয়ে আর কোনো ধরনের প্রশ্ন বা কোনো ধরনের কনফিউজ ইনশাল্লাহ থাকবে না। আচ্ছা, যারা জয়েন হতে পারছো না তাদেরকে একটু হেল্প করি, ঠিক আছে? তোমরা যারা জয়েন হয়েছো তারা একটু লেখো যে শোনা যায় কিনা। আচ্ছা, আমি একটু চেক করে নিই সব কিছু ওকে আছে কিনা। আচ্ছা, আই থিঙ্ক সব কিছু ওকে আছে। আচ্ছা, তার আগে তোমাদের একটা গুড নিউজ দিই। তোমরা জানো যে খুলনা ইউনিভার্সিটি কিন্তু লিখিত অংশের কোনো ফেল নেই। অর্থাৎ এটা এই জন্যই বললাম, ফার্স্ট অফ অল, কারণ বাঙালি সবসময় মানে ম্যাক্সিমাম বাঙালি তোমার কি করে যে কোনো একটা অ্যাচিভমেন্ট বা কোনো একটা দেখবা অনুষ্ঠানে বা দোয়া মাহফিলে যদি 2 ঘন্টা মোনাজাত ধরে, ইট ডাজেন্ট ম্যাটার, বাট মোনাজাতের পরে যদি মিষ্টি দেয়, জিলাপি দেয়, মিষ্টি দেয়, তাহলে কিন্তু 2 ঘন্টা কেন, তোমার 3 ঘন্টাও থাকতে পারবে। সো তোমাদের খুলনা ইউনিভার্সিটি কিন্তু কোনো ধরনের কি নেই, লিখিত অংশে ফেল নেই। বাট এই বলে এই নাই যে ফেল নেই বলে আমার লিখিত অংশ আমি ফেল করব বা আমি লিখিত অংশ কম পাবো, ঠিক আছে? দেখো, খুলনা ইউনিভার্সিটি তারাই টপ পজিশন করবে যারা এমসিকিউ 60-এর মধ্যে, তোমার যে এমসিকিউ তোমরা জানো সবাই যে এমসিকিউ তোমাদের কি 60 মার্ক, এই 60 মার্কের মধ্যে যারা ধরো 48 মানে 48 বা 50 মার্ক পাবে, তারাই কিন্তু দিন শেষে পাবলিকান হতে পারবে, ঠিক আছে? সো তোমাদের যে এমসিকিউ 60 মার্ক, এই 60 মার্কের মধ্যে তোমাদের টার্গেট থাকবে সবসময়, আমি আমার স্টুডেন্টকে বলছি সবসময় তোমাদের টার্গেট থাকবে অবশ্যই কি 48 থেকে 50 এর মধ্যে নাম্বার তোলা, ঠিক আছে? এবং তোমাদের যে 40 মার্ক অর্থাৎ 40 মার্ক থাকবে কিসে, রিটেনে, লিখিত অংশে। এর মধ্যে তোমাদের অবশ্যই টার্গেট থাকবে 32+। অর্থাৎ তোমাদের 100 মধ্যে তোমাদের কিন্তু কোনো ধরনের জিপিএ মার্ক নেই, এটাও কিন্তু অ্যাডভান্টেজ একটা। অর্থাৎ এসএসসি এবং এইচএসসি কোনো ধরনের জিপিএ মার্ক অ্যাড হবে না। তোমাদের যে এমসিকিউ তোমরা যদি 30+ মার্ক তুলতে পারো, তাহলে কিন্তু তোমাদের রিটেন পার্টের খাতা দেখা হবে এবং তোমাদের টার্গেট থাকবে সবসময় এই 100-র মধ্যে, অর্থাৎ এমসিকিউ 60 এবং লিখিত অংশে যে 40, এই টোটাল 100 মার্ক। এর মধ্যে অবশ্যই যারা টপ পজিশন অর্জন করবা তারা অবশ্যই তাদের টার্গেট থাকবে 75, কত বললাম, 75 থেকে 80, অর্থাৎ 75 থেকে 80 এর মধ্যে কিন্তু নাম্বার তুলতে হবে। আচ্ছা, সবাই জয়েন হোক, তার আগে আমি কিছু কথা বলে নিই। তাহলে তোমাদের জন্য একটা অ্যাডভান্টেজ, সেটা কি বললাম, যে তোমাদের কিন্তু ঢাকা ইউনিভার্সিটির মতো এখানে কিন্তু রিটেনে ফেল নেই। দেখো, ঢাকা ইউনিভার্সিটি অনেক পোলাপান কিন্তু তোমার এমসিকিউ ভালো করে, ঠিক আছে? অনেক পোলাপান তোমার এমসিকিউ অনেক মার্ক তোলে, বাট তোমার লিখিত অংশে ইংলিশে ফেল, বাট সেটা কিন্তু তোমার এখানে নেই। তাই বলে এই নাই আমি লিখিত অংশে আমি লিখবো না বা লিখিত অংশ আমার কমন পড়িনি বলে আমি খাতা ধুয়ে চলে আসবো। হ্যাঁ, অনেকজনা করে, এইচএসসিতে আমি দেখছি তোমার কমন পড়িনি, তোমার খাতা জমা দিয়ে চলে আসছে। বাট একটা কথা মনে রাখবা, পাবলিক ইউনিভার্সিটি, তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, এখানে তুমি খাতা জমা দিতে আসোনি। তুমি পারো বা না পারো, তুমি 40 মার্কের আনসার দিয়ে আসবা, 45 মিনিট টোটাল ইউজ করবা, ব্যবহার করে তারপরে আসবা। কারণ তুমি এখানে চান্স নিতে গেছো, তোমার একটা জীবনের একটা কিন্তু ভবিষ্যৎ। কারণ দেখো, তুমি যদি পাবলিকান হতে পারো, তোমার নামের আগে ট্যাগ বসবে, তোমার একটা জীবনের ভবিষ্যৎ, ঠিক আছে? তোমার সব কিছু। কারণ তুমি যদি পাবলিকান হও, তুমি যখন এলাকায় যাবা বলবে ওই দেখো একটা রয়্যাল বেঙ্গল টাইগার আসছে। কারণ কি, তুমি পাবলিকান কতজন হয়? 100%-এর মধ্যে কিন্তু সারা বাংলাদেশে 10% পাবলিকান হয়, ঠিক আছে? বাকি সব প্রাইভেট, ন্যাশনাল। আমার বাংলা রিটেনে ফেল আসছে। হ্যাঁ, এই যে মারিয়া লিখছো যে মনে হয় ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা দেখো,
কিন্তু খুলনা ইউনিভার্সিটি কিন্তু বাংলা বা ইংলিশে কোনো ধরনের ফেল নেই, তাই বলে এই নাই যে আমাকে হচ্ছে কম নাম্বার পেতে হবে বা আমি বাংলা বা ইংলিশ যেটা পারবো না সেটা লিখবো না, যেটা পারবো না সেটা লিখবো না, কিভাবে কি করতে হবে রিটেনে A to Z আজকে বলবো এবং কিভাবে টপ পজিশন করবা সেটাও বলবো। দেখো, লিখিত অংশ খুলনা ইউনিভার্সিটি আহামরি এমন কোনো প্রশ্ন আসবে না যেটা তুমি পারবা না। তুমি এইচএসসি পাস করে এসছো, আই থিঙ্ক তোমরা যারা ক্লাসটি করছো এবং ক্লাসটি করবা, ঠিক আছে, রেকর্ড ক্লাস থাকবে। সো আই থিঙ্ক এখানে অনেক স্টুডেন্ট গোল্ডেন A+, এ গ্রেড, ঠিক আছে, অনেক আছে। তাহলে দেখো তোমরা কিন্তু এইচএসসি অর্থাৎ একটা হায়ার এডুকেশন তোমরা কিন্তু করে এসছো। আই থিঙ্ক তোমরা একটা ক্যাপাসিটি অর অ্যাবিলিটি আছে যে তোমরা হচ্ছে কোনো কিছু একটা লিখতে পারো। আমি যদি তোমাদের একটা লিখতে দিই যে হচ্ছে কোনো একটা টপিকের ওপর, আই থিঙ্ক তোমরা কিছু না কিছু একটা পারবা, আই থিঙ্ক, ঠিক আছে। সো দেখো তোমরা কিন্তু সে বানের জলে ভেসে আসো নে, তোমরা কিন্তু এসএসসি পাস করে কিন্তু পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবা। একটা কথা মনে রাখবা, যখন অনেক স্টুডেন্ট, আমি যখন পরীক্ষা নিই, অনেক স্টুডেন্ট বলতে হাতে গোনা কয়েকটা, ঠিক আছে। আগে তো অনেক স্টুডেন্ট তোমার লিখিত ভয় পেত, এখন তো অনেক তাদের কাছে পানি পানি হয়ে গেছে H2O, ঠিক আছে। কারণ কি, দেখো লিখিত অংশ আহামরি এমন কিছু নাই। লিখিত অংশে যে 40 মার্ক দেখবা খুবই সহজ প্রশ্ন পড়বে, কোনো প্যারা নিবা না। লাস্ট সময় এসে একটা কথাই বলবো, ধৈর্য রাখো, আল্লাহর প্রতি অর্থাৎ যার যার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস ভরসা করো এবং এই যে কয়দিন আছে 12 থেকে 13 দিন ইনশাল্লাহ কঠোর লেভেলে পরিশ্রম করো। মনে করবা যে আমি পৃথিবী থেকে ডিসকানেক্ট, আমার কেউ নেই, আমি এখন পড়াশোনা করব, আমি পাবলিকান হব, আমি খুবিয়ান হব, দ্যাটস এনাফ। আমার পিতামাতা আছে, আমার আল্লাহ আছে, আমি খাবো দাবো, আমি আল্লাহর ইবাদত করব, নামাজ পড়বো, দ্যাটস এনাফ। তারপরে 17 তারিখে পরীক্ষা দিয়ে এসে তারপরে আমি ঘুমাবো, ঠিক আছে। এখন 5 থেকে 6 ঘন্টা ঘুমাও, শরীরটা সুস্থ রাখো, অবশ্যই স্বাস্থ্য ভালো রাখতে হবে, ঠিক আছে। অনেক স্টুডেন্ট হচ্ছে পরীক্ষা দিচ্ছে না, তোমার শরীর খারাপ, ঠিক আছে। সো অবশ্যই তোমার শরীর ভালো রাখতে হবে আর পড়াশোনা করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল আমি যাব হচ্ছে তোমাদের পরীক্ষার, আমি কিছু কিছু খাতা দেখাবো এবং তোমরা কিভাবে আরও ভালো করবা সেটা আমি বলবো। দেখো আমি পরীক্ষা নিয়েছিলাম তোমাদের এই যে আমলনামা, আচ্ছা আমি দিয়েছিলাম এক্সপ্লানেশন। এই টপিকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মানে ইংলিশে যে এক্সপ্লানেশন, একটা ব্যাখ্যা দেবে কোনো একটা উক্তি, ঠিক আছে, বা কোনো একটা কি একটা স্টেটমেন্ট দেবে, তার কি ব্যাখ্যা বলবে। এখন দেখো এই যে এক্সপ্লানেশন কিভাবে লিখবা, এক্সপ্লানেশন থেকে প্রশ্ন দুই ধরনের আসতে পারে। কয় ধরনের? দুই ধরনের। সেটা কি? একটা হচ্ছে টেক্সুয়াল, আমি কিন্তু কথা আস্তে আস্তে বলছি, ভালো করে বুঝবা। একটা হচ্ছে টেক্সুয়াল, তোমরা কিন্তু খাতা কলম নিয়ে বসবা, আমি যেগুলো নোট করতে বলবো অবশ্যই নোট করবা। কারণ ইংলিশের এই যে আজকের এই ক্লাসটাই ইনশাল্লাহ ইংলিশের নাই, এই লিখিত অংশের, খুলনা ইউনিভার্সিটির লিখিত অংশের আজকের এই ক্লাসটাই কতক্ষণ হবে বলা যাবে না, কিন্তু একদম হচ্ছে এটা কিন্তু রমজান মাসও নয় যে আমি টায়ার্ড হয়ে যাবো বা আমার বোরিং ফিল হচ্ছে, ঠিক আছে। সেই রকমভাবে সকালবেলা তোমরা হচ্ছে সেই রকম সেই বলে না যে পরিষ্কার মস্তিষ্ক নিয়ে বসো এবং ভালো করে খাতা কলম নিয়ে আমি যেগুলো নোট ডাউন করতে বলবো নোট ডাউন করবা, ইনশাল্লাহ বেস্ট ক্লাস হবে। আর কোনো ধরনের প্রশ্ন থাকলে আমি পড়ে নেবো তোমাদের। ক্লাস চলাকালীন সময়ে কেউ প্রশ্ন করবা না, আমি যখন যা বলবো লিখবা তখন প্রশ্ন করবা, বা আমি যখন বলবো যে এটা লিখো তোমরা বুঝছো কিনা তখন রেসপন্স করবা। আচ্ছা ফার্স্ট অফ অল দেখো এক্সপ্লানেশন কি বললাম, এক্সপ্লানেশন থেকে দুই ধরনের, ব্যাখ্যা থেকে ইংলিশের যে ব্যাখ্যা এখান থেকে কিন্তু দুই ধরনের প্রশ্ন আসতে পারে, দুই ধরনের মানে দুই ক্যাটাগরি এখান থেকে আসতে পারে। ফার্স্ট অফ অল টেক্সুয়াল, ঠিক আছে। এখন তোমাদের যদি দেয়, মনে রাখো ভালো করে, এখন তোমাদের যদি দেয় যে এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট উইথ রেফারেন্স, কি বললাম আমি আরেকবার বলছি, এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট উইথ রেফারেন্স, যদি বলে রেফারেন্স দিতে, তাহলে অবশ্যই যদি মনে থাকে যে তোমার হচ্ছে দ্য স্কুল বয় বা যে পোয়েমগুলো রয়েছে সেই পোয়েমের রাইটারকে, অথরকে, ঠিক আছে, যদি মনে থাকে, ইভেন সেই রাইটারের সেই লেখকের স্পেলিং, ঠিক আছে, স্পেলিং মনে থাকে, তাহলে অবশ্যই দিবা। কারণ কি, স্পেলিং মিস্টেক করা যাবে না, আর কি গ্রামার মিস্টেক করা যাবে না রিটেনের ক্ষেত্রে, লিখিত অংশের। দেখো এই যে স্টুডেন্ট গ্রামার দ্য পোয়েম ড্রিম ইজ রিটেন বাই, এ কিন্তু রাইটারের নাম দিয়েছে, ঠিক আছে, এবং এর রাইটারের নাম কিন্তু কারেক্ট রয়েছে। তো তোমার রাইটারের নাম যদি মনে থাকে অবশ্যই তুমি দিবা এবং বানান শুদ্ধ হতে হবে, বানান ঠিক থাকতে হবে। আচ্ছা এইবার
তোমার বললাম কি ফার্স্ট অফ অল রেফারেন্স, এইবার আরেকটা দিতে পারে এক্সপ্লেনেশন, সেটা কি তোমার প্রভাব, যেটা ঢাকা ইউনিভার্সিটি দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটি কি দিয়েছে, তোমার একটা প্রভাব দিয়েছে যে ইচ্ছা থাকলে উপায় হয়। তোমাকে দিল দে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তাহলে কি সময়ের যে গুরুত্ব, এখানে কিন্তু কোনো ধরনের রেফারেন্স দেবে না। রেফারেন্স মানে কি, তোমার যে একটা এই ড্রিম এটা কে লিখছে, অর্থাৎ কোথায় এর রেফারেন্স, ঠিক আছে, এর রেফারেন্স কিন্তু দিতে হয়। তোমার যদি টেক্সচুয়াল কোনো একটা আইটেম থেকে আসে, টেক্সচুয়াল তোমার হচ্ছে যে পোয়েম রয়েছে, তারপরে হচ্ছে কোনো একটা বিখ্যাত ব্যক্তি যেমন নেলসন ম্যান্ডেলা, ভ্যালেন্টিয়া তেরেস্কোবা, তারপর হচ্ছে কি কল্পনা চাওলা, মার্টিন লুথার কিং, এই যে টপিকগুলো রয়েছে। তারপরে ইভেন এটাও আসতে পারে যে কোনো একটা গুরুত্বপূর্ণ প্যাসেজের কোনো একটা গুরুত্বপূর্ণ লাইন, যেমন ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, এই যে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তারপর অ্যারোলোসেন্স, তারপর কি আমেরিগো, এই যে গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো কয়েকটা গুরুত্বপূর্ণ লাইন তুলে দিল, জাস্ট ওটা হচ্ছে এক্সপ্লেন করতে বললো। তোমাদের কোথা থেকে পড়বা সেটা আমি বলছি। ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে যে এক্সপ্লেনেশন কীভাবে আমি লিখবো। আরেকটা বিষয় তোমার সবসময় মনে রাখবা যে এই এক্সপ্লেনেশন, এই টপিকটা কত দাগে আসছে, অর্থাৎ কত মার্কের জন্য আসছে, ঠিক আছে, এটা 2.5 মার্ক নাকি 5 মার্ক নাকি 3 মার্ক নাকি 4 মার্ক, কত মার্ক, সেইভাবেই কিন্তু তোমাকে লিখতে হবে। একটা স্টুডেন্ট দেখলাম প্যারাগ্রাফ লিখছে হচ্ছে 8 মার্কের জন্য আমি দিয়েছি, বা 10 মার্কের জন্য সে লিখেছে হচ্ছে 2 পেজ। না, এটা করা যাবে না, ঠিক আছে, আমি সব বলছি আস্তে আস্তে। এই যে এক্সপ্লেনেশন বেসিক্যালি অ্যাকচুয়ালি আসবে হচ্ছে 5 মার্ক বা 2.5 মার্ক বা 3 মার্ক, ঠিক আছে। যদি 5 মার্কের জন্য আসে তাহলে অবশ্যই 5 থেকে 6 পেজ লিখলেই এনাফ, ঠিক আছে। আর যদি তোমার 2.5 মার্ক বা 3 মার্কের জন্য আসে তাহলে অবশ্যই 3 থেকে 4 লাইন লিখবা। অর্থাৎ 5 মার্কের জন্য যদি আসে তাহলে কি লিখবা, অবশ্যই 5 থেকে 6 লাইন, এবং যদি 3 মার্কের বা 2.5 মার্কের জন্য আসে তাহলে 3 থেকে 4 লাইন, দ্যাটস এনাফ। এবার যদি আমি কি বললাম রেফারেন্স থাকে, তাহলে অবশ্যই যদি রাইটারের নাম মনে থাকে এবং ওটা কোথা থেকে, কোন পোয়েম থেকে নেওয়া হয়েছে, কোন প্যাসেজ, অবশ্যই সেটা দিবা ইংলিশ ফার্স্ট পেপারের। এবং যদি না মনে থাকে এবং স্পেলিং আমার মনে নাই, তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই। এটা কিন্তু টেক্সচুয়াল তোমার কোনো একটা আইটেম থেকে কথা বলছি। আর যদি নন টেক্সচুয়াল, অর্থাৎ তোমার আউট অফ সিলেবাস, যেমন প্রভাব দিল, ওই যে বললাম যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ঠিক আছে, এরকম প্রভাব তোমার প্রবাদ প্রবচনা দিল, তাহলে কিন্তু তোমার রেফারেন্সের দরকার হয় না। জাস্ট তুমি ওই লাইন দুইটা দেওয়া কি বুঝছো সেটা দিলে হয়ে যায়। দেখো এই স্টুডেন্ট লিখছে দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট অফ ড্রিম, ঠিক আছে। অর্থাৎ এই যে পোয়েমটা অনেক স্টুডেন্ট দেখছে তোমার হচ্ছে, আমি বারবার করে বলছি, দেখো এখানে ওরা কি করছে, তোমার হচ্ছে করছে কি, আমি একটু জুম করি, দেখো ওরা হচ্ছে করছে কি, তোমার ফার্স্ট অফ অল দিচ্ছে হচ্ছে রেফারেন্স, এরকম করে হচ্ছে রেফারেন্স দিচ্ছে, তারপর হচ্ছে কনটেক্সট দিচ্ছে, এবং লাস্টে হচ্ছে তোমার একটা কনক্লুশন দিচ্ছে। না, ওটা করা যাবে না, 3টা স্টেপ করা যাবে না, প্যারাগ্রাফ, তারপর এক্সপ্লেনেশন, ঠিক আছে, এগুলো কোনো ধরনের প্যারা করা যাবে না, 3টা প্যারা করা যাবে না, একটা প্যারাই লিখতে হবে, ঠিক আছে। এই যে এই স্টুডেন্ট খুব ভালো লিখছে, দেখো দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য, অর্থাৎ এই পোয়েমটা কি ধরনের, মানে কি নিয়ে লেখা হয়েছে, ইম্পর্টেন্ট অফ ড্রিম, অর্থাৎ স্বপ্নের যে গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ড্রিম, ঠিক আছে। হোয়েন এ ম্যান লসেস হিজ ড্রিম হি বিকামস লাইক আ বার্ড উইথ ব্রোকেন উইংস অ্যান্ড ক্যান নট ফ্লাই। দেখছো মানে কি সুন্দর লেখা, ঠিক আছে। সো এইরকম করে তোমার যা চাবে, একটা কথা বলি, পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তোমার যা লিখিত অংশ, তোমাকে যা চাবে তুমি তাই দিবা। আজাইরা আকবেরে পণ্ডিত করে অন্য কোনো কিছু লেখা যাবে না। যেটা তুমি লিখছো হচ্ছে এইচএসসি পরীক্ষায়, এইচএসসি লিখিত অংশ আর পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের লিখিত অংশ একদমই আকাশ পাতাল তফাৎ। দেখো পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তোমাকে চাবে, কারণ তোমাকে দেখো 45 মিনিট, অনলি 45 মিনিট যারা প্রশ্ন তৈরি করে তারা কিন্তু ওইভাবেই প্রশ্ন তৈরি করে যে স্টুডেন্ট এই 45 মিনিটের মধ্যে কভার করতে পারবে। বাট স্টুডেন্ট বলে যে ভাইয়া আমি তো হচ্ছে এত কম সময়ের মধ্যে আমি তো শেষ করতে পারি না। আরে তুই শেষ করবি কিভাবে, তুই হচ্ছে আমি 10 মার্কের জন্য তোর প্যারাগ্রাফ দিই, তুই লিখিস হচ্ছে 2 পেজ, তাহলে তোর কিভাবে শেষ হবে। আমি বলছি কি পয়েন্টগুলো জাস্ট যা চাবে তাই লিখবা, আমি প্যারাগ্রাফের বিষয় আসবো পরে, জাস্ট দেখো। তো এক্সপ্লেনেশন আশা করি বুঝছো। এইবার দেখো তোমার সেন্টেন্স মেকিং। এই যে সেন্টেন্স মেকিং নিয়ে অনেক ধরনের কথা রয়েছে, কারণ সেন্টেন্স মেকিং এমন একটা বিষয়, এখানে কিন্তু অবশ্যই তোমার ভোকাবুলারি, তোমার যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে বা ফ্রেজ দেওয়া থাকবে সেগুলো কিন্তু অর্থ জানতে হবে, ঠিক আছে। অর্থ না জানলেও পরে কিভাবে সলভ করবো সেটা বলবো। আচ্ছা দিয়েছি ফার্স্ট অফ অল হচ্ছে
এই যে নাল অ্যান্ড ভয়েড অর্থাৎ মানে বাতিল, অর্থাৎ কোনো কিছু কি বাতিল করা, ঠিক আছে। এই যে একটা ফ্রেজ, সো ফ্রেজ থেকেও আসতে পারে। তারপরে কি তোমার কোনো একটা ওয়ার্ড দেবে, সিম্পল একটা ওয়ার্ড, যেমন আইসোলেশন, ঠিক আছে। সো এই যে তোমার হচ্ছে ফ্রেজও দিতে পারে, তোমার হচ্ছে একটা ওয়ার্ডও দিতে পারে। এখন অনেক খাতা আমি দেখলাম তোমার কি করছে যে নাল অ্যান্ড ভয়েড ইজ আ ওয়ার্ড বা ইজ আ ফ্রেজ হুইচ ইজ পপুলার নাও হুইচ ইজ নোন টু আস, এইরকম করে তোমার আজাইরা লিখছে। না, এরকম করে করা যাবে না, প্রত্যেকটা করা যাবে না। মনে করো তোমার 5টা ওয়ার্ড দিল, 5টা ওয়ার্ডই তুমি এমন করছো যে নাল অ্যান্ড ভয়েড ইজ আ ওয়ার্ড হুইচ ইজ, মানে এরকম করে তোমরা যা লিখছো, এরকম করে কিন্তু 5টা ওয়ার্ডে লিখলে তোমার কিন্তু খাতার উপর একটা ব্যাড ইমপ্রেশন সৃষ্টি হবে। দ্যাট ইজ ওয়াই তোমার মার্ক কিন্তু একদম 0 লেভেলে চলে আসবে, ঠিক আছে। সো প্রত্যেকটা ওরম করা যাবে না। তুমি যদি 5টার মধ্যে 4টা তুমি যদি ভালো করে লেখো এবং একটা যদি তোমার মনে করো ওই রকম অ্যাপ্লাই করো, সেই শিক্ষক যে অথরিটি খাতা দেখবে তোমার, ঠিক আছে, সে ভাববে কিন্তু যে এই স্টুডেন্ট কিন্তু ওই ওয়ার্ডটার মিনিং জানে না, দ্যাট ইজ ওয়াই সে কিন্তু এটা অ্যাপ্লাই করছে। এবং তুমি যদি মিনিং জানতে তাহলে কিন্তু সঠিকটাই লিখতে, তো তোমার সেই ক্ষেত্রে কিন্তু মার্ক দেওয়ার পসিবিলিটি অনেক বেশি। বাট তুমি যদি 5টাই যদি এরকম করে লেখো, ঠিক আছে, তাহলে কিন্তু হবে না। কোন টিচার বা কোন কোচিং মনে শিখে এসছে ওই রকম করে প্রত্যেকটা অ্যাপ্লাই করছে, না, এরকম করা যাবে না। আচ্ছা, তারপর দেখি তোমাদের হচ্ছে যে মাসিপিসি গল্পের মূল ভাব। আচ্ছা, অনেকে বলছে যে ভাইয়া মূল ভাব কত পৃষ্ঠা লিখবো, কত পেজ লিখবো। আমি কি বললাম, ফার্স্ট অফ অল দেখবো হচ্ছে ওটা কত মার্কের জন্য আসছে। মূল ভাব বেসিক্যালি আসবে 5 মার্কের জন্য, তাহলে অবশ্যই মূল ভাব লিখবা হচ্ছে 6 থেকে 7 লাইন, ঠিক আছে। অত বেশি, এই যে তোমরা অত বেশি লেখো বলেই তোমরা কিন্তু টাইম পাও না। দেখবা আমি যেমন করে বলছি, অর্থাৎ তোমরা মার্ক অনুযায়ী লিখবা। যদি 5 মার্কের জন্য আসে তবে অবশ্যই 6 থেকে 7 লাইন, যদি 10 মার্কের জন্য আসে তাহলে অবশ্যই কি তোমার 12 থেকে 14 লাইন লিখলে এনাফ এনাফ। আচ্ছা দেখো, মাসিপিসি গল্পের মূল ভাব। আচ্ছা, মূল ভাব কিভাবে লিখবা তোমাদের বলি। দেখো, মাসিপিসি মানিক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তোমার দিল অপরিস্তা, বিদ্রোহী, সোনার তরী, ঠিক আছে, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তি কথা বলছি, হট এভার, ঠিক আছে। বা তোমার যে নাটক উপন্যাস রয়েছে লাল সালো, সিরাজউদ্দৌলা, তো এইরকম হট এভার যাই আসুক, মূল ভাব যদি লিখতে বলে অবশ্যই, ধরো আমি মাসিপিসি দিয়েছি, ধরো দিল হচ্ছে বিদ্রোহী কবিতা। আচ্ছা, বিদ্রোহী কবিতাটি কার লেখা? অবশ্যই কাজী নজরুল ইসলাম, এটা তো আর রবি ঠাকুরের লেখা নাই, তাই না? তো ট্রাই টু রাইট, লেখার চেষ্টা করবা ওই গল্প, ওই প্রবন্ধ, ওই নাটক উপন্যাসটি কার লেখা, ফার্স্ট অফ অল প্রথম লাইনেই লিখবা। দেখো, মাসিপিসি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত, এই যে মাসিপিসি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত, ঠিক আছে। অর্থাৎ এইবার এই মাসিপিসি এটা কোন ধরনের, এটা গল্প, প্রবন্ধ, নাটক না উপন্যাস? এটা গল্প, যেমন হচ্ছে অপরিস্তা ছোট গল্প, তারপর হচ্ছে আমার পথ তোমাদের প্রবন্ধ, ঠিক আছে। যদি জানো অবশ্যই দিবা। আমি বারবার করে বলছি, এখনো বলছি যে ভুলভাল ইনফরমেশন দেওয়া যাবে না। তুমি মনে করো আমার পথ দিলে উপন্যাস, তাহলে কি হবে? আমার পথ কিন্তু প্রবন্ধ, ঠিক আছে। তেমনইভাবে অপরিচিত দিলে হচ্ছে তোমার কাব্যগ্রন্থ, যে রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা তোমার কাব্যগ্রন্থ বা অপরিচিতার প্রবন্ধ, না, অপরিচিতা কিন্তু তোমার ছোট গল্প। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ভুলভাল ইনফরমেশন দিবা না, ভুলভাল ইনফরমেশনের দেওয়ার থেকে তুমি এটা অ্যাভয়েড করো, দেওয়ার দরকার নেই, তাও ভালো, তোমার মার্ক দেবে, ঠিক আছে। আচ্ছা, মাসিপিসি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত এক তরুণীর করুণ জীবন কাহিনী নিয়ে একটি গল্প, ঠিক আছে। তো এখানে সে কিন্তু তোমার ছোট গল্প দিইনি, বাট এটা দরকার নেই। দেখো, তরুণীর, আর যদি কোনো স্পেলিং মিস্টেক করো তাহলে কি জাস্ট একটা আন্ডারলাইন দিবা, অর্থাৎ একটা তোমার মাঝখান দিয়ে একটা তোমার অ্যারো চিহ্ন দিবা, দ্যাটস এনাফ। এটা ঘষাঘষি মাঝামাঝি করবে না। আচ্ছা, এই যে পুরুষতান্ত্রিক সমাজের কিভাবে নারীকে নানাভাবে নির্যাতন করে সেই চিত্র নিখুঁতভাবে তুলে ধরেছে। ভেরি গুড, খুব সুন্দর লেখা। তারপর আল্লাদি নামক এক, আচ্ছা আল্লাদি আবার চলে গেছে কে? এটা তো হচ্ছে আল্লাদি চলে গেছে আহ্বান গল, হ্যাঁ, সেই রকম ধরনের মিস্টেক, এইরকম ধরনের কিন্তু মিস্টেক করা যাবে না, ঠিক আছে। বিলাসী লিখতে গিয়ে মনে হয় আল্লাদি লিখে ফেলেছে। আচ্ছা যাই হোক, আচ্ছা এটা আমি মাসিপিসি দিয়েছি, তো এটা তো বিলাসী দিইনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখানে আল্লাদি হবে। আচ্ছা দেখো, আল্লাদি নামক এক তরুণীর মাসিপিসি, দুইজনের বিধবা ও নিঃস্ব। ভেরি গুড। দেখো, তোমার হচ্ছে অত্যাচারী স্বামী এবং লালসা তোমার জোজ্জার ও দারোগা,
তোমার যোগ, অর্থাৎ দেখো মূল ভাব মানে কি, ওই যে গল্প নাটক উপন্যাসের যে মূল ভাব, ফার্স্ট অফ অল তুমি হচ্ছে সেই নাটক উপন্যাসে কে লিখছে এবং সেটা কি, অর্থাৎ প্রবন্ধ উপন্যাস যদি জানো অবশ্যই দিবা, এবং সেটা কি ধরনের। যেমন অপরিস্তা কিন্তু তোমার একটা যৌতুক প্রথার বিরুদ্ধে নারী এবং পুরুষের সম্মিলিত একটা কি প্রতিরোধ, নারী এবং পুরুষের সম্মিলিত একটা প্রতিরোধ, ঠিক আছে। তো এটা কিন্তু প্রথম লাইনে লিখতে হবে। মূল ভাব জিনিসটা কি, মূল ভাব ওই নাটক উপন্যাসে কি মূল ভাব প্রথম লাইনে লিখবা। এখানে আমার স্টুডেন্টরা লিখছে, খুব সুন্দর করে লিখছে, দেখো মাসিপিসি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত এক তরুণীর করুণ জীবন কাহিনী নিয়ে একটি গল্প। এই যে এক তরুণীর, ঠিক আছে, অর্থাৎ যে আহ্লাদীর করুণ জীবন কাহিনী নিয়ে একটি কিন্তু গল্প। তারপর দেখো পুরুষতান্ত্রিক সমাজে কিভাবে নারীকে নানাভাবে নির্যাতন করে সেই চিত্র নিখুঁতভাবে তুলে ধরেছেন, ঠিক আছে। এইরকম করে প্রথম যে 2 থেকে 3টা লাইন এখানে কিওয়ার্ড যোগ করতে হবে। কিওয়ার্ড কি, এই দেখো পুরুষতান্ত্রিক সমাজ, এটা কিন্তু একটা কিওয়ার্ড। তারপরে যে নারীকে যে নির্যাতন করে, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। তারপরে এই যে তরুণীর করুণ জীবন কাহিনী নিয়ে একটি গল্প, এটা কিন্তু একটা কিওয়ার্ড, ঠিক আছে। আমি বললাম যে রহিম মিথ্যা কথা বলে, আমি বললাম যে রহিম মিথ্যাবাদী, এই যে মিথ্যাবাদী এটা কিন্তু কিওয়ার্ড। অর্থাৎ অনেক বড় না লিখে একটা সেন্টেন্সকে ছোট করে লিখবা, অর্থাৎ কিওয়ার্ড যুক্ত করবা। এই যে সত্যবাদী মিথ্যাবাদী, ঠিক আছে। আমি বললাম অপরিস্তা গল্পের অনুপমের ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য লেখো, বললাম যে কি সে মামার ওপর সব সিদ্ধান্ত চাপিয়ে দেয়, মামা যা বলে তাই, ঠিক আছে, তার কোনো নিজস্ব কোনো মতামত নাই। কিন্তু তুমি যদি বলো যে এক কথায় যে অনুপম হচ্ছে মেরুদণ্ডহীন, সে পরনির্ভরশীল, তার কোনো আত্মমর্যাদা নেই, ঠিক আছে, তাহলে কি এই যে আত্মমর্যাদা, পরনির্ভরশীল, মেরুদণ্ডহীন, এগুলো কিন্তু একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড যদি যুক্ত করো ইনশাল্লাহ তোমাদের কিন্তু ছোট হবে, অর্থাৎ লেখা কিন্তু ছোট হবে এবং তোমরা কিন্তু অনেক নাম্বার তুলতে পারবা, ঠিক আছে। অনেক স্টুডেন্ট আজাইরা লিখছে, ঠিক আছে, মানে তোমার প্রচুর লিখছে বাট কোনো ধরনের কিওয়ার্ড নেই, কোনো ধরনের রস নাই, কিচ্ছু নাই। সো দিন শেষে কিন্তু তারা কিন্তু কম নাম্বার পাবে। আমি এখনো বলছি কিওয়ার্ড যোগ করতে হবে। আচ্ছা, তারপর দেখি তোমার আমি দিয়েছিলাম হচ্ছে মজিদ এবং মির্জাফরের মধ্যে 2টা সাদৃশ্য লেখো, ঠিক আছে। সাদৃশ্য মানে তাদের যে ক্যারেক্টার, তাদের সাদৃশ্য। আচ্ছা, তারা দুইজনই স্বার্থপর, মিথ্যাবাদী ও তোমাদের এই ধরনের কিন্তু প্রশ্ন আসতে পারে যে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। সংক্ষিপ্ত প্রশ্ন বলতে কি, এই যে যেমন বললাম যে কেয়ার কাটা, এটা কি উপন্যাস, নাটক না কি, ঠিক আছে। জাল স্বপ্ন, স্বপ্নের জাল, এটা কি, তোমার ক নম্বর, খ নম্বর, গ নম্বর, ঘ নম্বর, এরকম করে 10টা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে 10 মার্কের জন্য। তারপরে দিল যে অপরিচিত গল্পের কথকের নাম কি, অনুপম। এরকম সিম্পল প্রশ্ন তোমাদের পারবা। আর আমি তোমাদের যে প্রত্যেকটা গদ্য পদ্যের যে লেকচার শিট দিয়েছি পেইড ব্যাচে, তোমরা কিন্তু ওইগুলো পড়ে গেলে আমি বলছি ইনশাল্লাহ এনাফ, জাস্ট এনাফ। আচ্ছা, ওইগুলো পড়ে যাবা, দাগানো অংশগুলো আমি যেগুলো বলছি ইনশাল্লাহ এনাফ, ওর বাইরে থেকে কোনো ধরনের প্রশ্ন আসার পসিবিলিটি নাই। আচ্ছা, এবার দেখো তোমার ইংলিশের আমি দিয়েছিলাম প্যারাগ্রাফ। ইংলিশে কি দিয়েছিলাম, প্যারাগ্রাফ। আচ্ছা, প্যারাগ্রাফ থেকে মূলত, আচ্ছা এই যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ইংলিশের ক্ষেত্রে তোমার 10 মার্কেও আসতে পারে, 5 মার্কেও আসতে পারে। শর্ট প্যারাগ্রাফ, ঠিক আছে। এখন যদি 5 মার্কের জন্য আসে তাহলে তোমাকে অবশ্যই লিখতে হবে 7 লাইন, সর্বোচ্চ 7 থেকে 8 লাইন। আর অবশ্যই 10 মার্কের জন্য আসলে ট্রাই টু রাইট, তোমার 1 পেজ দেবে। দেখবা তোমার ঢাকা ইউনিভার্সিটি যারা পরীক্ষা দিয়েছো, দেখবা হচ্ছে একটা কিন্তু লিমিটেড একটা জায়গা দেয়, ঠিক আছে। অনেক স্টুডেন্ট বলছে স্যার আমার তো হচ্ছে হাতের লেখা অনেক মোটা, আমি হচ্ছে 1 পেজের মধ্যে ঠিক করতে পারি না। এখনো সময় আছে, ঠিক আছে। এই 12-13 দিন কিন্তু একটা হিউজ টাইম। তোমরা যারা বলছো যে ভাইয়া এই লাস্ট সময় এসে আমরা কি পারবো, ঠিক আছে, এই যে যারা হতাশায় ভুগছো, তারা ডিপ্রেশনে ভুগছো, তাদেরকে একটা কথা বলি, আমি বারবার বলি যে আমি বিউপি ভর্তি পরীক্ষায়, বিউপিতে আমার কোনো প্রিপারেশন ছিল না, ঠিক আছে। আল্লাহর অশেষ রহমতে আমি যেদিন ফর্ম তুলি সেটা হচ্ছে লাস্ট দিন, অর্থাৎ 12টার সময় শেষ। আজকে ফর্ম ফিল আপের আমি তুলছি হচ্ছে 11টার সময়। দেখো কোনো ধরনের প্রিপারেশন নেই, কোনো ধরনের পোস্ট ব্যাংকিং নেই, কিচ্ছু নাই। আমি এই কথাটা এমনি বলছি, এই জন্যই বলছি যে তোমাদের যেন মোটিভেশন সৃষ্টি হয়। কারণ তোমরা যে বলছো ভাইয়া লাস্ট 14 দিন, লাস্ট 13 দিন আমরা কি পারবো, আমাদের যারা কি পসিবল, ঠিক আছে। সবসময় নিজের ওপর আত্মবিশ্বাস রাখতে হবে, আল্লাহর প্রতি যার সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে যে আমার দ্বারা হবে, আমি যদি না পারি কেউ পারবে না, ঠিক আছে। সো যারা তোমরা হচ্ছে নিজেকে ছোট ভাবছো যে আমার দ্বারা আদৌ হবে কিনা, আমি তো লিখিত অংশ কিছুই পারি না, আমি তো এমসিকিউ ভালো ধরনের প্রিপারেশন নেই। দেখো যে কিন্তু ফার্স্ট হয় সেও কিন্তু সব জানে না, যে ফার্স্ট হয় সেও কিন্তু সব জানে না, বাট সে তার বেসিক ভালো, তার হচ্ছে কি সে কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং সে যাই পড়েছে সেই নিয়ে স্যাটিসফাইড থাকে যে আমি যাই আসুক ইনশাল্লাহ আমি পারবো। অর্থাৎ এক ধরনের কিন্তু কনফিডেন্স থাকে, বাট ওভার কনফিডেন্স থাকা যাবে না, ঠিক আছে।
কনফিডেন্স রাখতে হবে যে আমি পারবো, ঠিক আছে, আত্মবিশ্বাস রাখতে হবে। কারণ তুমি প্রচণ্ড পড়ছো, তুমি এইচএসসি পড়ছো, তুমি এই যে 6 থেকে 7 মাস পড়ছো, তুমি তো অনেক পড়ছো, তো একটা কনফিডেন্স রাখো, ঠিক আছে। এই কনফিডেন্সটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি পারবোই, আমি না পারলে কেউ পারবে না, ঠিক আছে। বাট নিজেকে অহংকারী মনে করা যাবে না, ঠিক আছে, অহংকারী হওয়া যাবে না যে আমি সব পারি। হ্যাঁ, আমার ব্যাচের অনেক স্টুডেন্ট কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তোমার 60 মার্কের মধ্যে অনেকজন হচ্ছে 50 পাই, 55 পাই, ঠিক আছে। বাট তারা কিন্তু অহংকারী নয়, তো অহংকারী হওয়া যাবে না। আই থিঙ্ক তোমরা কেউ অহংকারী নয়, ঠিক আছে, বাট আত্মবিশ্বাস রাখতে হবে। আরেকটা যেটা বলছিলাম যে পোস্ট ব্যাংক যারা পড়ছো আরেকবার পড়বা তোমার হচ্ছে পরীক্ষার আগে, ঠিক আছে। পোস্ট ব্যাংক কীভাবে পড়তে হয় আমি কিন্তু বলছি, ঠিক আছে। আচ্ছা, সেটা আমি আর বলবো না। আচ্ছা, প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ, এটা তোমাদের টেক্সচুয়াল কোনো একটা আইটেম থেকে আসতে পারে, নন টেক্সচুয়াল। আচ্ছা, টেক্সচুয়াল আইটেম বলতে আমি কিন্তু তোমাদের সাজেশন দিয়েছি তোমাদের হচ্ছে যে প্যারাগ্রাফের, এই যে তোমাদের আমি বলেছি যে এর বাইরে কোনো ধরনের কি প্যারাগ্রাফ কিন্তু আসবে না। এই যে মোস্ট ইম্পর্টেন্ট তোমার যে প্যারাগ্রাফ, ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের যে একটা প্যাসেজ রয়েছে যে ম্যানার্স এডুকেট জন্য, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তোমার দিল দ্য ইম্পর্টেন্ট অফ ম্যানার্স, গুড ম্যানার, ঠিক আছে। আর প্যারাগ্রাফ নিয়ে আমি কিছু কথা বলছি, ভালো করে শোনো। তারপর ইকো ট্যুরিজম অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে দ্য স্ট্রম অ্যান্ড স্টেট অফ অ্যাডোলেসেন্স, তোমাদের যে অ্যাডোলেসেন্স প্যাসেজটা রয়েছে সেখানে কিন্তু সেখান থেকে কিন্তু তোমার প্যাসেজ অর্থাৎ প্যারাগ্রাফ আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর হচ্ছে ইনফ্লুয়েন্স অফ কালচার অন অ্যাডোলেসেন্স, তারপর হচ্ছে তোমাদের যে অ্যাডোলেসেন্সের এই প্যাসেজটা থেকে কিন্তু অনেক ধরনের অনেক অ্যাঙ্গেল থেকে কিন্তু তোমার প্যারাগ্রাফ আসতে পারে। তারপর হচ্ছে তোমাদের যে এই প্রসেস অফ এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, তারপর হচ্ছে আসতে পারে যে উইমেন এডুকেশন, ঠিক আছে, অর্থাৎ নারী শিক্ষা, কিন্তু সাইবার বুলিং ইন বাংলাদেশ, এগুলো অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এইবার আরেকটা প্যাসেজ আসে, প্যারাগ্রাফ আসে, সেটা হচ্ছে কি নন টেক্সুয়াল। কি ভাই? নন টেক্সুয়াল। আচ্ছা, নন টেক্সুয়াল কি? তোমার টেক্সুয়াল, এই যে তোমার যে টেক্সুয়াল দিলাম, এই যে যা বুড়িগঙ্গা, দ্য ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি, ঠিক আছে, এর বাইরেও কিন্তু নন টেক্সুয়াল কারেন্ট কোনো একটা বিষয় অর্থাৎ সাম্প্রতিক কোনো একটা বিষয় থেকে কিন্তু প্যারাগ্রাফ আসতে পারে। আচ্ছা, দেখা যাচ্ছে না। আচ্ছা, এবার আই থিঙ্ক দেখতে পাচ্ছ। তোমরা কি দেখতে বা বুঝতে পারছো? সবাই এবার কমেন্ট করি। সবাই তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিন? একজন বলছিল যে ভাইয়া দেখা যায় না। আই থিঙ্ক এবার দেখতে পাচ্ছ। আচ্ছা, দেখো, কারেন্ট কোনো একটা বিষয়, সাম্প্রতিক কোনো একটা বিষয়, রিসেন্টলি কোনো একটা টপিক থেকে কিন্তু প্যারাগ্রাফ আসতে পারে। যেমন তোমাদের হচ্ছে দিল হচ্ছে এই যে, আচ্ছা জি ভাইয়া, বাকিরা কি বুঝতে পারছো? বাকিরা কানিজ ফাতিমা আখি লিখছে হচ্ছে জি। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা দেখো, জেনারেশন জেড অর্থাৎ যে জেন জেড, ঠিক আছে, এই যে এটা কিন্তু রিসেন্ট একটা টপিক। তারপর কি দিল হচ্ছে জুলাই আপরাইজিং, তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যান্ড তার যে গ্রামীণ ব্যাংক, তারপর হচ্ছে যে তার যে 303 থিওরি, ঠিক আছে। সো এই যে টপিক থেকে কিন্তু প্যারাগ্রাফ আসতে পারে। আমি কিন্তু রিসেন্ট টপিক নিয়ে বলছি যে রিসেন্ট টপিক আমি কিন্তু পরীক্ষাও দিয়েছি। হ্যাঁ, তোমাদের যে এখন প্রতিনিয়ত যে পরীক্ষাগুলো হচ্ছে, এই রিসেন্ট টপিক তুমি হচ্ছে প্র্যাকটিস করো। আর রিসেন্ট টপিক প্যারাগ্রাফ মূলত হচ্ছে কি তোমার ধরো তোমার হচ্ছে এই যে জেনারেশন জেড দিল। দেখো, জেনারেশন জেড রিফার্স টু পিপল বোর্ন বিটুইন, এই যে এত থেকে এত সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু এই যে কি জেনারেশন জেড। এবার দে আর দ্য সেকেন্ড। আচ্ছা, তোমার কি বুঝছো না? কোনটা কোনটা বুঝো নি? হ্যাঁ, এগুলো হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে হচ্ছে তোমাদের আমি সাজেশন দিয়েছি, দেখবা হচ্ছে আমার যে পেজ রয়েছে ওই পেজে দেখবা হচ্ছে তোমার প্যারাগ্রাফ সাজেশন দিয়েছি, ওখান থেকে পেয়ে যাও, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, রিসেন্ট টপিক কোন একটা টপিক থেকে যদি প্যারাগ্রাফ আসে, আরেকটা কথা বলি প্যারাগ্রাফ নিয়ে। ফার্স্ট অফ অল, প্যারাগ্রাফ এইচএসসি প্যারাগ্রাফের মধ্যেও কিন্তু নয়। আমি বারবার বলছি, প্যারাগ্রাফ কিন্তু এইচএসসি তোমাদের যে প্যারাগ্রাফ দেয়, তোমরা যে লেখো যে প্যারাগ্রাফ, দেখো এইচএসসি তোমাদের প্যারাগ্রাফ দিল যে লোডশেডিং ট্রাফিক জ্যাম, ঠিক আছে, তোমরা কিন্তু ইন্ট্রোডাকশন লিখো, একটা মেইন বডি লেখো অ্যান্ড কনক্লুশন লেখো, ঠিক আছে। কিন্তু দেখো, পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট আর এইচএসসি অ্যাডমিশন কিন্তু এক নাই। এইচএসসি আর পাবলিক ইউনিভার্সিটি কিন্তু কমপ্লিটলি আকাশ পাতাল তফাৎ, একদমই আকাশ পাতাল তফাৎ। কারণ দেখো, তোমার দিল হচ্ছে ট্রাফিক জ্যাম এবং কি লোডশেডিং, যেটা একটা কি জাতীয় একটা প্রবলেম। এই যে জাতীয় প্রবলেম, এটা কিন্তু তোমার হচ্ছে প্রথমে তুমি একটা কি তোমার এইচএসসি যে লেখো, তুমি কিন্তু বানিয়ে বানিয়ে অনেক কিছুই লেখো, ঠিক আছে, কিন্তু তোমার
এখানে পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তোমরা যদি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেখো, মানে ঢাকা ইউনিভার্সিটি প্রশ্নগুলো স্পেশালি হচ্ছে প্যারাগ্রাফ, তোমরা দেখো কোনো একটা নির্দিষ্ট সাইট দেয়। নির্দিষ্ট সাইট মানে তোমার দেখো এই যে বললাম যে লোডশেডিং বা ট্রাফিক জ্যাম, তোমাকে দিল যে কিভাবে আমরা লোডশেডিংকে রিমুভ করব বা কিভাবে এই লোডশেডিং থেকে আমরা সলভ করব, ঠিক আছে, বা ট্রাফিক জ্যাম কিভাবে প্রতিরোধ করব, কিভাবে দূর করব এই এত ট্রাফিক জ্যাম, ঠিক আছে। সো তোমার দেয় হচ্ছে, যেমন ঢাকা ইউনিভার্সিটি কিন্তু দিয়েছে দ্য ইম্পর্টেন্ট অফ 7 মার্কস স্পিচ। যদি এখন বঙ্গবন্ধু নিয়ে কোনো ধরনের স্পিচ টিস্পিচ দেবে না, ঠিক আছে, কোনো ধরনের এমসিকিউ বা কোনো ধরনের রিটার্ন নিয়ে কোনো ধরনের আসবে না, কিন্তু তখন কিন্তু ইম্পর্টেন্ট ছিল এই টপিকটা 7 মার্কসের স্পিচ, অর্থাৎ দ্য ইম্পর্টেন্ট বা দ্য সিগনিফিকেন্স অফ 7 মার্কস স্পিচ, অর্থাৎ কি একটা নির্দিষ্ট কিন্তু একটা দিক, অর্থাৎ ওই 7 মার্কসের ভাষণে কিন্তু তাৎপর্য বা গুরুত্ব লিখলে কিন্তু এনাফ। অনেক স্টুডেন্ট লিখবে কি জানো, তোমার একটা ইন্ট্রোডাকশন দেবে, মেইন বডি দেবে অ্যান্ড কনক্লুশন দেবে এবং অনেক কিছু লিখবে, যেটা আমার স্টুডেন্ট লিখছে। আমি কিছু কিছু স্টুডেন্ট লেখে এবং কিছু কিছু স্টুডেন্ট এখন অনেক ভালো লিখছে আমি বলার পর। আচ্ছা দেখো, তাহলে কি বললাম যে নির্দিষ্ট একটা সাইট দেবে, নির্দিষ্ট একটা সাইট। আচ্ছা সেটা কেমন দেখি। আচ্ছা প্যারাগ্রাফে যখন আসবো তখন দেখো এই স্টুডেন্ট আমার লিখিনি, ঠিক আছে। আচ্ছা তারপর দিয়েছিলাম হচ্ছে মনে হয় একটা অনুচ্ছেদ লেখো যে যানজট নিরসনের উপায়। দেখছো, যানজট নিরসনের উপায়, নির্দিষ্ট একটা সাইট, অর্থাৎ নির্দিষ্ট কিন্তু একটা দিক। পাবলিক ইউনিভার্সিটি সবসময় কিন্তু নির্দিষ্ট একটা সাইট চাবে, তোমার তোমার কখনো চাবে না পুরো একটা বিষয়, কারণ কি অত সময় নাই। তারাও কিন্তু বোঝে, যারা পোস্ট কর্তৃপক্ষ, যারা পোস্ট তৈরি করে, তারা কিন্তু বোঝে যে আমার এত বিষয় দিলে কিন্তু স্টুডেন্ট লিখতে পারবে না। আর স্টুডেন্ট করে কি, তোমার ওই যে একটা ফরম্যাট শিখে রাখছে কোথা থেকে, কোচিং বা প্রাইভেট থেকে। আমার কিন্তু অনেক স্টুডেন্ট বলতেছে ভাইয়া একটা প্যারাগ্রাফের ফরম্যাট দেন, আমরা যারা লিখতে পারি না একদমই। এখন ওই যে একটা প্যারাগ্রাফ দিয়ে তোমার 100টা প্যারাগ্রাফ হয়ে যায়। এখন একটা কথা বলি, তোমার যদি তোমার বড় ভাই আছে আর তুমি আসো, তোমার বড় ভাইয়ের প্যান্ট বা জামা যদি তুমি পরো, ঠিক আছে, তোমার কিন্তু একটু খাপছাড়া দেখাবে, মানে একটু বেমানান দেখাবে। কারণ কি তুমি তোমার বড় ভাইয়ের বা বড় আপুর জামা কাপড় পরছো, ঠিক আছে। তো যারা বলে যে একটা দিয়ে তোমার 70টা লেখা হয়ে যায়, তারা মার্ক পাবা ওই রকম, ঠিক আছে, উড়নচণ্ডী মার্ক পাবা। একটা কথা বলি, যারা এই যে কোনো ধরনের কোনো বই থেকে বা কোনো ধরনের এই যে শিট থেকে যারা একটা লিখলি 20টা হয়ে যায়, একটা প্যারাগ্রাফ দেখলি তোমার হচ্ছে কি অনেকগুলো হয়ে যায়। আমি কিন্তু অনেক স্টুডেন্ট কাছে আমি শুনছি যে ভাইয়া আমাকে সাজেশন দেন, আমরা যারা পারি না, ঠিক আছে। আমি কিন্তু আমার পেজে দিয়েছিও, বাট আমি কিন্তু প্রথমে লিখে দিয়েছি যে যারা একদমই দুর্বল তারা এটা ফলো করতে পারো, কারণ তোমার একদমই কিছু না লিখে আসার থেকে কিছু লিখে আসা ভালো। তাই বলে এই নাই যে ওই ফরম্যাটগুলো ফলো করলে তোমার হচ্ছে একটা হিউজ মার্ক দেবে, ঠিক আছে, এটা কখনো ভাববো না। কারণ একটা কথা বলি, পাবলিক ইউনিভার্সিটি সবসময় চাই তোমার ক্রিয়েটিভিটি, তোমার মধ্যে কি রয়েছে, ঠিক আছে, সেটা চাই। তুমি যদি সিম্পল সিম্পল সেন্টেন্সে জাস্ট প্যারাগ্রাফে 10 থেকে 12 লাইন লিখে আসো, তোমার কিন্তু 10-এর মধ্যে 8 দিতে বাধ্য। কোনো ধরনের যদি গ্রামার মিস্টেক না থাকে, স্পেলিং মিস্টেক না থাকে, ঠিক আছে, তুমি সিম্পল সেন্টেন্সে লেখো, এনাফ। আর তুমি যদি ওই রকম কোনো একটা বই থেকে, ঠিক আছে, যেগুলো কমন সেন্টেন্স, যেগুলো তো আমি যদি বুঝি, তাহলে সেখানে খুলনা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সেখানে কিন্তু ভালো ভালো টপ লেভেলের টিচাররা কিন্তু খাতা দেখবে, ঠিক আছে। সো তারা তো বুঝবেই, তারা কিন্তু, আমি তো যেখানে ভুল যাই সেখানে কিন্তু চোখ যায়, ঠিক আছে। আর তাদের তো যাবেই, কারণ কি তারা কিন্তু খাতা দেখে আসছে, তারা কিন্তু এক ধরনের এক্সপিরিয়েন্স এক্সপার্ট পারসন, ঠিক আছে, এক্সপার্ট পিপুল। সো ট্রাই টু অ্যাভয়েড ওই ধরনের লেখা, অবশ্যই অ্যাভয়েড করবা যদি তুমি ভালো টপ লেভেলের পজিশন অর্জন করতে চাও। আচ্ছা দেখো, এই অনুচ্ছেদ বেসিক্যালি আসবে হচ্ছে 5 মার্কের জন্য, ঠিক আছে, এবং অনুচ্ছেদ বেসিক্যালি আসবে হচ্ছে 5 মার্কের জন্য। এইবার এই অনুচ্ছেদ অবশ্যই 6 থেকে 7 লাইন লিখবা। এবং তোমার দেখো যানজট নিরসনের উপায়, এখানে কিন্তু বলেনি যে যানজট কি বা যানজট কিভাবে তৈরি হয়, বলেছে কি যানজট নিরসনের, অর্থাৎ কি হাউ টু রিমুভ, হাউ টু ইরাকেট। তো হাউ টু রিমুভ অর্থাৎ কিভাবে তোমরা এটা দূর করবা, নিরসন করবা, ঠিক আছে, এই সোসাইটি থেকে, এই দেশ থেকে। তো সে লিখছে কি যানজট মানব জীবনের অভিশাপ স্বরূপ, ঠিক আছে, একটা সেন্টেন্স দিয়েছে, এটি মানব জীবনের মূল্যবান সময় নষ্ট করে দেয়। যানজট দূর করার জন্য সরকারের পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে। আচ্ছা দেখো, এরকম কিন্তু লেখা যাবে না। এই যে এটি মানব জীবনের মূল্যবান সময় নষ্ট করে দেয়, আমি মানছি যে এটা মানব জীবনের মূল্যবান সময় নষ্ট করে দেয়, বাট তোমাকে বলছে যে যানজট আমাদের জাতীয় জীবনে কি কি প্রভাব ফেলছে, তোমাকে আসছে যে ইফেক্ট আসছে, তোমার প্রভাব আসছে না,
তোমাকে কিন্তু প্রশ্ন বুঝতে হবে। এই স্টুডেন্ট প্রশ্ন বোঝে না বলে তোমার হচ্ছে মার্ক কম পাই। তোমাকে ভাই প্রশ্ন বুঝতে হবে, তোমাকে প্রশ্ন বুঝতে হবে যে আমার প্রশ্ন কি আসছে। আমাকে বলছে যে যানজট নিরসনের উপায়, তুমি লিখছো যানজট মানব জীবনের অভিশাপ স্বরূপ, এটি মানব জীবনের মূল্যবান সময় নষ্ট করে দেয়, মানে কি কিল আওয়ার টাইমস, হ্যাম্পার আওয়ার টাইমস, মানে কি এই ধরনের কিন্তু সেন্টেন্স লেখা যাবে না। কারণ কি তোমার কখনো দেইনি যে দ্য ইফেক্ট অফ এই যে যানজট, তোমাকে দিয়েছে হচ্ছে হাউ টু রিমুভ, তোমাকে প্রশ্ন বুঝতে হবে। তুমি 5 থেকে 6টা লাইন, 5টা লাইন যদি তুমি কি হচ্ছে যানজট নিরসনের উপায়গুলো বলো, ঠিক আছে, কিভাবে উপায় করব, যে ওভারব্রিজ, এই যে লাস্টে লিখেছে যে ওভারব্রিজ তৈরি করতে হবে, ঠিক আছে, তোমার হচ্ছে রাস্তাগুলো যে ন্যারো রাস্তা, যে সংকীর্ণ রাস্তা, সেগুলো হচ্ছে ব্রড করতে হবে, বড় করতে হবে, ঠিক আছে, মানুষকে সচেতন হতে হবে, মানুষ যেন রাস্তা চলাচলের সময় কি তখন হচ্ছে কি ফোনে কথা বলা যাবে না, রাস্তায় এরকম করে পারাপার হওয়া যাবে না। তো এইরকম করে তোমার লিখতেই তারপর হচ্ছে যে যানজট নিরসনের যে তোমার বাম সাইড এবং ডান সাইড রয়েছে, বা তোমার হচ্ছে যে ফুটপথ রয়েছে, তো এইরকম করে তো লিখলেই হয়ে যায় 5 থেকে 6টা লাইন। তো প্রথমে যে অভিশাপ স্বরূপ, এটি মানব জীবনে মূল্যবান সময় নষ্ট করে যায়, মানে কি এটা কিন্তু এক ধরনের প্রভাব, মানব জীবনের উপর যে প্রভাব নষ্ট করে দেয়, সময় নষ্ট করে যায়, এটা কি এক ধরনের প্রভাব, এটা কিন্তু লেখা যাবে না। তাহলে তোমরা বুঝতে পারছো যে আমাদের কোথায় ল্যাকিং এবং কিভাবে আরো লিখতে হবে। আচ্ছা, এরপর আমি দিয়েছিলাম হচ্ছে ভাব সম্প্রসারণ। দেখো আমি দিয়েছিলাম কি কীর্তিমানের মৃত্যু নাই। এই দেখো অনেকজন লিখে হচ্ছে তোমার সম্প্রসারিত ভাব, প্রথমে লিখে তোমার একটা মূল ভাব লিখে, তারপর লিখে সম্প্রসারিত ভাব, তারপর হচ্ছে কি একটা মন্তব্য করে। না, এই 3টা প্যারাই লেখা যাবে না, একটা প্যারাই লিখতে হবে ভাব সম্প্রসারণ। ইভেন তোমাদের এই ভাব সম্প্রসারণ এইটাও লিখতে হবে না, তোমাদের দেখবা হচ্ছে এই যে স্পেসিফিক একটা প্লেস দেওয়া থাকবে, একটা জায়গা দেওয়া থাকবে, জাস্ট তোমাদের প্রশ্ন লিখে থাকবে, তুমি হচ্ছে জাস্ট এটা কিন্তু তুলতে হবে না যে কীর্তিমানের মৃত্যু নাই বা কোনো একটা টপিক কিন্তু তুলতে হবে না, জাস্ট তুমি লিখে দিতে চলে আসবা, অর্থাৎ তোমার উত্তরটা লিখবা জাস্ট, ঠিক আছে। আচ্ছা, এই পৃথিবীর মানুষের জীবনকাল খুবই সংক্ষিপ্ত, জীবনকাল এই জীবন মানুষের তার সহ্য কমিয়ে মধ্য দিয়ে এই পৃথিবীর স্মরণীয়। আচ্ছা, এটা ভালো হয়েছে, বাট অনুচ্ছেদটা ভালো হয়নি, অনুচ্ছেদটা কিভাবে লিখতে হবে আমি বলছি। আচ্ছা, এবার দেখো তোমাদের যে রিটেন বাংলার ক্ষেত্রে যে 1 নম্বর প্রশ্নের উত্তর, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত মাসিপিসি গল্পের ফুটে উঠেছে, লিখতে পারিনি। আচ্ছা, মাসিপিসি গল্পের এটা হচ্ছে মূল ভাব, একটা স্টুডেন্ট লিখছে। আচ্ছা, এটা দেখলাম না। যানজট নিরসনের উপায়, যানজট এমন একটি অবস্থা বোঝায় যেখানে রাস্তার মধ্যে অনেকগুলো যানবাহন একসাথে জমে। আচ্ছা, কি ধরনের লিখছে দেখো, আমি কি ডেফিনেশন চাইছি, দেখো তোমরা কিন্তু এইটাই, হ্যাঁ, তোমরা যারা হাসছো বা তোমরা যারা মনে করছো, তোমরা কিন্তু ভুল করো, ঠিক আছে। দেখো, যানজট এমন একটি অবস্থা বোঝায় যেখানে রাস্তার মধ্যে অনেকগুলো যানবাহন একসাথে জমা হয়ে চলাচল করতে সমস্যার সৃষ্টি করে। আচ্ছা, আমি এই বলছি কি আর লিখছি কি, মানে আমি প্রশ্ন দিয়েছি কি, এটা এভাবে যদি তোমরা লেখো অবশ্যই তোমরা কিন্তু নাম্বার পাবা না। আমি ফের বলছি, তোমাদের যা পরীক্ষায় প্রশ্ন দেবে তাই কিন্তু আনসার দিয়ে আসবা। তুমি যানজট নিরসনের উপায় তুমি যদি 5 থেকে 6টা সেন্টেন্স লেখো, ইনশাল্লাহ তোমার কিন্তু মার্ক 100-এ 100 দেবে, ঠিক আছে, দিতে বাধ্য। আর তুমি যদি এরকম করে ডেফিনেশন দাও, তারপরে ফার্স্ট অফ অল একটা খাতা দেখলাম, সে লিখছে কি ইফেক্ট লিখছে, প্রভাব লিখছে, যে সময় নষ্ট করে, ঠিক আছে। সো ওইভাবে কিন্তু লেখা যাবে না। আর ফার্স্ট যে সেন্টেন্সগুলো লিখবা 2 থেকে 3 লাইন, এগুলো কিন্তু অবশ্যই ভালো করে লিখবা। কারণ এই যে প্রথমেই আমি দেখলাম কি এই পোলাপান লিখছে যানজট, অর্থাৎ ডেফিনেশন দিয়েছে বা এরকম মানে পণ্ডিত করে আগ বাড়িয়ে লিখছে, ঠিক আছে, ঠিক। আর হচ্ছে যানজট নিরসনের উপায় এগুলো লাস্টে লিখছে, ঠিক আছে, যে মদ খেয়ে গাড়ি চালানো যাবে না, ঠিক আছে। তো এইগুলো লিখছে লাস্টে, বাট এইগুলো লিখতে হবে আগে, নিরসনের উপায়গুলো লিখতে হবে কি আগে। ইভেন তুমি যদি 5 থেকে 6টা লাইন শুধু নিরসনের উপায় বলো, কারণ কি তোমার চাইছে হচ্ছে যানজট নিরসনের উপায়, অর্থাৎ একটা নির্দিষ্ট দিক চাইছে, আর তুমি দিচ্ছ হচ্ছে তোমার ইফেক্ট দিচ্ছ, ডেফিনেশন দিচ্ছ, না ভাই এগুলো করা যাবে না, আশা করি বুঝছো। আচ্ছা, আচ্ছা, যানজট বাংলাদেশের এখন একটি বড় সমস্যা। দিন যতই যাচ্ছে ঢাকা শহরে সহ অন্যান্য সকল শহরে যানজট পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। দেখো সবাই একই, মানে সবাই এক গোয়ালের গরু, ঠিক আছে। তোমরা যারা বলছো যে ভাই রিটেন দেখবা, রিটেন যদি হচ্ছে প্রশ্ন হার্ড পড়ে সবাই একই সেম করবে, ঠিক আছে। সো অত টেনশন নেওয়ার দরকার নেই যারা রিটেন নিয়ে খুব প্যারায় রয়েছে, ঠিক আছে। কারণ
রিটেন যদি প্রশ্ন হার্ড করে সবাই কিন্তু একই করবে, সেম করবে। কারণ দেখছো এই যে আমি তো দেখছি সবাই প্রায় সেমই লিখছে। যানজট বাংলাদেশ এমন একটি বড় সমস্যা, দিন যতই যাচ্ছে ঢাকা শহরে এবং অন্যান্য সকল শহরে যানজটের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এতে অতিরিক্ত যানজট বৃদ্ধির পেছনে আমাদের অসচেতনতা। প্রথমে লাইন 2 থেকে 3 লাইন লিখছে হিজিবিজি হিজিবিজি, তো এরকম কিন্তু লেখা যাবে না। প্রথম লাইন দিয়ে শুরু করো যানজট, ঠিক আছে, যানজটের প্রথম লাইন দিয়ে শুরু করো যানজট কিভাবে নিরসন করব। 5 থেকে 6 লাইন লেখো, ইনশাল্লাহ হয়ে যাবে। এসব আজাইরা লেখা যাবে না। আচ্ছা, সেন্টেন্স মেকিং তো বললাম। তারপর হচ্ছে আচ্ছা আর কি কি টপিক দিয়েছিলাম, তোমাদের সবার খাতা দেখা পসিবল নাই। এবার হচ্ছে মেইন টপিকে চলে আসি। আচ্ছা, তোমাদের এই যে ফিগার অফ স্পিচ অর্থাৎ তোমাদের যে ইংলিশ লিটারেচার আমি যে এই নোটটা দিয়েছি, এই নোটটা হচ্ছে ভালো করে পড়বা। এই যে লেকচার শিটটা, এই লেকচার শিটের বাইরে থেকে কোনো ধরনের প্রশ্ন আসবে না। তোমাদের কিন্তু ইংলিশ লিটারেচার থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। আমি কিন্তু বলছি বারবার করে যে তোমাকে দিল হোয়াট ইজ ইপিক, হোয়াট ইজ ব্যালাড, হোয়াট ইজ সনেট, তারপর হচ্ছে কি পার্সনিফিকেশন, হোমোনিম, হোমোফোন, সিমিলি, ম্যাটাফোর, এগুলো কিন্তু ডেফিনেশন প্লাস একটা করে এক্সাম্পল। এই যে এই দেখো তোমাদের কিন্তু এখানে অনেক এক্সাম্পল। এই যে টাইম ইজ মানি, এটা কি, এটা কিন্তু হচ্ছে তোমার মেটাফোর। কারণ কি এখানে কোনো ধরনের অ্যাজ বা লাইক নাই। তো এই যে কয়েকটা কিন্তু এখান থেকে জাস্ট এক্সাম্পলগুলো মনে রাখবা, ইনশাল্লাহ হয়ে যাবে। আর ডেফিনেশনটা, এইবার ডেফিনেশন কি মুখস্থ করবা না, ডেফিনেশন মুখস্থ করার দরকার নেই। দেখো তুমি কি পড়ে আসছো যে তোমার কিওয়ার্ডগুলো মনে রাখতে হবে। কিওয়ার্ড বলতে যেমন এই যে সিমিলি হচ্ছে কি দুইটা, সিমিলি হচ্ছে কি ভাইয়া, যে দুইটি আলাদা ব্যক্তি বা বস্তুর সরাসরি তুলনা। এই যে আলাদা ব্যক্তি বা বস্তু একটা কিওয়ার্ড, আর সরাসরি তুলনা অর্থাৎ ডিরেক্ট রিলেশন, ঠিক আছে, ডিরেক্ট কম্পেয়ার। তাহলে কি দুইটি আলাদা ব্যক্তি বা বস্তুর সরাসরি তুলনা ব্যবহৃত হয় এক্ষেত্রে বোঝাতে অ্যাজ, তারপর হচ্ছে লাইক থাকে বেসিক্যালি, ঠিক আছে। তাহলে কি এই যে বেসিক যে টপিক মানে বেসিক যে তোমার হচ্ছে কিওয়ার্ডগুলো, এগুলো কিন্তু অ্যাড করলে হয়ে যাবে। অনেকজন মুখস্থ করছে, মুখস্থ করে এই যে যে দুইটা আলাদা ব্যক্তি বা বস্তু অর্থাৎ কি ডিফারেন্ট পারসন অ্যান্ড ডিফারেন্ট থিংস, ঠিক আছে। তারপর কি তোমার ডিরেক্ট রিলেশন, ডিরেক্ট কম্পেয়ার। সো এইভাবে কিন্তু লিখলেই কিন্তু আর কয়েকটা এক্সাম্পল দেখে যাবা, ইনশাল্লাহ হয়ে যাবে। আর আরেকটা আছে ফিগার অফ স্পিচের, এই যে তোমাদের এগুলো দিয়েছি, এগুলো কিন্তু ভালো করে পড়লেই এই নোটটা ইনশাল্লাহ তোমরা যারা পেইড ব্যাচে রয়েছে আমি কিন্তু দিয়ে দিয়েছি, এর বাইরে থেকে কোনো ধরনের প্রশ্ন আসবে না। পোলাপান কিন্তু তাও ভুল করবে, কারণ কি তারা কিন্তু ভালো করে পড়ে যাবে না। এগুলো কিন্তু ভালো করে পড়ে যেতে হবে অবশ্যই। আচ্ছা, এবার দেখো তোমাদের রিটেন নিয়ে ফার্স্ট অফ অল কথা বলবো হচ্ছে ইংলিশের ক্ষেত্রে। দেখো ইংলিশের তোমাদের কিন্তু ট্রান্সলেশন আসতে পারে। ট্রান্সলেশন বলতে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, ঠিক আছে। এটা কিন্তু পাঁচটা সেন্টেন্স দেবে। দেখো পাঁচটা সেন্টেন্স দেবে, এরকম মনে করো পাঁচটা সেন্টেন্স দিল যে লোকটিকে শাস্তি দেওয়া যেত, ঠিক আছে, বা তাকে আমন্ত্রণ করা যেত, সব কিছু করা যেত, কিছু টাকা জমানো যেত, এরকম মনে করো পাঁচটা সেন্টেন্স দিল। এবার এই সেন্টেন্সগুলোকে ট্রান্সলেশন করতে হবে। আমাকে কি করতে হবে? ট্রান্সলেশন করতে হবে। ট্রান্সলেশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা। আবার প্যাসেজ আকারে আসতে পারে প্যাসেজ। আচ্ছা, কিছু কিছু সেন্টেন্স মিলেই তো কিছু কিছু প্যাসেজ তৈরি হয়, তাই না? তো সেন্টেন্স আসুক আর প্যাসেজ আসুক, তোমাকে নিয়মটা যদি তুমি জানো অবশ্যই তুমি কিন্তু পারবা। এইবার আমি যদি প্রত্যেকটা রুলস এরকম করে ধরে ধরে এখন শুরু করি ভাই, এই ট্রান্সলেশন শেখাতে গিয়ে লাগবে হচ্ছে 3 থেকে 4 ঘন্টা, অর্থাৎ এর উপরে একটা ক্লাস লাগবে। তোমরা যারা পেইড ব্যাচে রয়েছে, এই বইটা তোমাদের যা দিয়েছি 526 পৃষ্ঠার, এইটা অবশ্যই এই যে স্ট্রাকচারগুলো, ঠিক আছে, এই স্ট্রাকচারগুলো যেমন এখানে যে স্ট্রাকচার রয়েছে যে মাইট হ্যাভ প্লাস V3 অর্থাৎ তাহারা বিপদে পড়তে পারতো। এইবার যদি তোমাদের দেয় 5টা সেন্টেন্স বাংলায় যে লোকটি মারা যেতে পারতো, লোকটি মারা যেতে পারতো, তাহলে কি দ্য ম্যান মাইট হ্যাভ ডাইড অর্থাৎ মাইট হ্যাভ প্লাস V3 মানে কি যেতে পারতো, পড়তে পারতো, এইরকম সম্ভাবনা থাকলে সেই ক্ষেত্রে কি মাইট হ্যাভ প্লাস V3। এইবার বাধ্যবাধকতা বা উচিত থাকলে O2 প্লাস বেস ফ্রম, যেমন আমাদের পিতামাতার মান্য করা উচিত, অর্থাৎ কি এটা বাধ্যবাধকতা, বা আমাদের শিক্ষককে শ্রদ্ধা করা উচিত। তাহলে কি উই ওট টু রেসপেক্ট আওয়ার টিচার, তোমার হচ্ছে ওট টু মানে কি তোমার বাধ্যবাধকতা বা উচিত। তো এই যে স্ট্রাকচারগুলো রয়েছে জাস্ট একবার নাই 2 থেকে 3 বার হলেও চোখ বুলিয়ে যাবা এই স্ট্রাকচারগুলো। আচ্ছা, এখান থেকে এগুলো পড়ে গেলেও কিন্তু তুমি ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা কিন্তু দক্ষতা আসবে, এটা কি এক ধরনের কিন্তু স্কিল আসবে। আরেকটা কথা বলি, এই তোমার রিটেন পার্ট আহামরি এমন কিছু নাই। রিটেন পার্ট হচ্ছে তোমার লিখিত অংশে তোমার যা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ তুমি পারবা, বাট তোমরা হচ্ছে ভুলভাল লিখছো ভাইয়া। দেখছো তোমরা হচ্ছে আমি বলছি তোমার প্রশ্ন দিচ্ছে যা তোমরা হচ্ছে ভুলভাল লিখছো।
আমি বললাম হচ্ছে যানজট নিরসনের উপায়, তুমি লিখছো যানজটের সংজ্ঞা দিচ্ছ, তারপর যানজটের ইফেক্টগুলো লিখছো। এইভাবে তো করলে হবে না, ঠিক আছে? তোমাদের যা প্রশ্ন হবে সেটা দিয়ে তুমি শুরু করে দেবা, কারণ এটা তোমার কিন্তু এইচএসসি পরীক্ষা নয়। এইচএসসি পরীক্ষা তুমি কিন্তু তোমার এই ডেফিনেশন প্লাস এগুলো কিন্তু লিখতে পারো, কিন্তু এটা তো কিন্তু পাবলিক ইউনিভার্সিটি। আমি বারবার বলছি, পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তোমার নির্দিষ্ট একটা সাইট যাবে, যেমন প্যারাগ্রাফের তোমার কিন্তু নির্দিষ্ট একটা সাইট, যেমন বললাম কি দ্য ইম্পর্টেন্ট বা দ্য সিগনিফিকেন্স অফ গুড ম্যানার, এই যে একটা নির্দিষ্ট কিন্তু সাইট, যে ইম্পর্টেন্ট বা সিগনিফিকেন্স অর্থাৎ ওর যে গুরুত্ব বা তাৎপর্য, ওটা লিখলেই কিন্তু এনাফ। তোমার কিন্তু হাত বাড়িয়ে বা আগ বাড়িয়ে তোমার পণ্ডিতি করে আজারে লেখা যাবে না। যেই লিখবা বানান ভুল হবে, গ্রামার মিস্টেক হবে, এবং তুমি তো অতিরিক্ত লিখিত নাম্বার পাবাই না। ইভেন ওই টিচারের কাছে কিন্তু একটা বোরিং ফিল হবে যে এই স্টুডেন্ট কোনো একটা বই ফলো করছে বা এর মধ্যে কোনো ধরনের ক্রিয়েটিভিটি নেই, ঠিক আছে? আর পাবলিক ইউনিভার্সিটি সবসময় চায় যেখানে রিটেন মানে এই লিখিত অংশ রয়েছে, স্পেশালি ঢাবি আর হচ্ছে খুবই, তো এটা চাই হচ্ছে যে তোমার যে ক্রিয়েটিভিটি তুমি কতটা জানো, তোমার হচ্ছে রাইটিং স্কিল কতটা, এখন তোমার রাইটিং স্কিল কতটা। এখন আমি যদি বলি যে একটা প্যারাগ্রাফ দিয়ে যদি 10টা প্যারাগ্রাফ লেখা যায় তাহলে কি হলো? ওই যে বললাম যে তোমার হচ্ছে যে জামা কাপড়, তুমি যদি হচ্ছে তোমার দাদু ভাই জামা কাপড় পরো, ঠিক আছে, তোমার আব্বু জামা কাপড় পরো, তোমার পিতামাতা বলতে তোমার হচ্ছে যত যা মেয়েরা আছো, ঠিক আছে, তোমার যদি পিতামাতা জামা কাপড় পরো তাহলে কি হবে? হবে ভাইয়া? হবে না। একটা কিন্তু তোমার কি বেমানান দেখাবে। তেমনইভাবে তোমার যদি এই একটা রুলস দিয়ে তোমার যদি 10টা প্যারাগ্রাফ লেখো তাহলে কি এটাও কিন্তু একটা বেমানান দেখাবে এবং তোমাদের নাম্বারও এই বেমানান হবে। সো ট্রাই টু অ্যাভয়েড, এটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আমি আমার স্টুডেন্টকে কখনো গাছে একবারে উঠিয়ে দিই না, গাছে ওঠানো শেখাই। কারণ কি স্টুডেন্ট গাছে ওঠা শিখতে হবে নিজে নিজেই। এই যে যারা তোমার হচ্ছে একটা প্যারাগ্রাফ পড়লে হচ্ছে সবগুলো প্যারাগ্রাফ হয়ে যায়, যারা বলে বা যারা সাজেশন দেয় তারা হচ্ছে ভিউ পাওয়ার জন্য দেয়, কি বলবো, তারা হচ্ছে এক ধরনের একটা বিজনেস। এটা অবশ্যই স্টুডেন্টের জন্য হ্যাম্পার, অবশ্যই ক্ষতিকারক। কারণ সেই স্টুডেন্ট কি অলস হয়ে যাবে, সেই স্টুডেন্ট কোনো ধরনের প্র্যাকটিস করবে না, সেই স্টুডেন্ট কোনো ধরনের নিজের থেকে কোনো ধরনের যা ক্রিয়েটিভিটি সেটা কিন্তু সেই ঘুমন্ত অবস্থায় থাকবে, সে নিজের থেকে কোনো কিছু চেষ্টা করবে না। আর পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তোমার চাবে হচ্ছে তোমার যে ক্রিয়েটিভিটি, তোমার সেটা কিন্তু চাবে যে তুমি কিভাবে সেন্টেন্স মেক করছো, কিভাবে লিখছো। একটা সেন্টেন্স কিন্তু অনেকভাবে মেক করা যায়, ইনফিনিটিভ, জেরান্ট, তারপর হচ্ছে তোমার অনেকভাবে একটা সেন্টেন্সকে পাওয়ারফুল করা যায়, অনেকভাবে স্ট্রং করা যায়, ঠিক আছে? এই যে স্ট্রাকচারগুলো রয়েছে এগুলো দেখলেও কিন্তু অনেকটা হয়। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের ট্রান্সলেশন গেল। ট্রান্সলেশন, এই যে টপিকগুলো, ট্রান্সলেশন এখানে যে টপিকগুলো রয়েছে এই দেখো, প্যাসেজ আকারেও কিন্তু আসতে পারে যে বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়া সত্ত্বেও এদেশে বিশুদ্ধ পানির খুব অভাব। এই যে একটা প্যাসেজ, এই প্যাসেজ দেবে এবং এইটা কিন্তু তোমাকে লিখতে হবে। তাহলে কি অবশ্যই তোমার যে ভোকাবুলারি, তোমার যে শব্দ ভান্ডার অবশ্যই স্ট্রং হতে হবে। এইবার তোমরা সিনোনিম অ্যান্টোনিম কিন্তু ইউজ করবা। ধরো তোমার হচ্ছে তোমার একটা ওয়ার্ডের তোমার হচ্ছে সেই ওয়ার্ডটার হচ্ছে তুমি হচ্ছে অর্থ জানো না, এইবার ওই ওয়ার্ডের পাশাপাশি সিমিলার কোনো একটা তোমার হচ্ছে সিনোনিম তুমি কিন্তু ব্যবহার করতে পারবা, বা ওই সেন্টেন্সটা তুমি হচ্ছে নেগেটিভ করতে পারো, ঠিক আছে? তো একটা সেন্টেন্স কিন্তু অনেকভাবে মেক করা যায়, এগুলো হচ্ছে প্র্যাকটিসের ওপর। রাইটিং সাইড বেসিক্যালি হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভরশীল। যে স্টুডেন্ট যত বেশি প্র্যাকটিস করবে সে কিন্তু রাইটিং সাইড তার স্কিল তত বেশি ইনক্রিজ হবে। তো এই যে তোমার হচ্ছে এই যে প্যাসেজ, এই প্যাসেজ কিন্তু তোমার হচ্ছে প্যাসেজ আকারে আসতে পারে, আবার কি তোমার 5টা ওয়ার্ড, 5টা সেন্টেন্স দেবে, 5টা সেন্টেন্স থেকে কিন্তু 5টা তোমার হচ্ছে তোমার ইংলিশ থেকে বাংলা বা বাংলা থেকে ইংলিশে তোমার কিন্তু ট্রান্সলেশন করতে হবে। তোমার যে এই যে রুলসগুলো দেওয়া রয়েছে এই রুলসগুলো একটু করে দেখে দেবা, এই রুলসের বাইরে আসার সম্ভাবনা খুবই কম। আচ্ছা হ্যাঁ, তোমাদের যারা পেইড ব্যাচে রয়েছে ওই বইটা রয়েছে, ইনশাল্লাহ ওই বইটা শেষ করলে ইনশাল্লাহ হয়ে যাবে। দেখো টেক্সচুয়াল প্যারাগ্রাফ। আচ্ছা, প্যারাগ্রাফ তো বললাম, একটা হচ্ছে টেক্সচুয়াল আর একটা কি নন টেক্সচুয়াল। এখন তোমার যে টেক্সচুয়াল প্যারাগ্রাফগুলো, ঠিক আছে, এই টেক্সচুয়াল প্যারাগ্রাফটা আমি সাজেশন দিয়েছি, জাস্ট ওইগুলো হচ্ছে কি করবা, তোমার হচ্ছে ইন্টারনেট রয়েছে না, ইন্টারনেট থেকে জাস্ট ওই টপিকগুলো বেসিকগুলো কনসেপ্ট ক্লিয়ার থাকবে। তোমার হচ্ছে এই যে ইকো ট্যুরিজম, তুমি জানোই না যে ইকো ট্যুরিজম জিনিসটা কি, বাট তুমি যদি জানো, বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু তুমি 7 থেকে 8টা লাইন কিন্তু লিখে আসতে পারবা। আরেকটা কথা বলি, শেষ সময় একটা নোট করবা। নোট বলতে যেমন আমি কি বললাম, কালকেও তুমি ক্লাস নিয়েছি, আমি তোমাদের ব্যাসে কি জানি না কোন ব্যাসে ক্লাস নিয়েছিলাম, যাই হোক, বানান এবং উচ্চারণ, ঠিক আছে, বানান এবং উচ্চারণের
বা এই যে যে টপিকগুলো রয়েছে সমাস, কিছু কিছু টপিক হচ্ছে নোট করে যাবা। তোমাকে দিল যে বাংলা বাংলা বানানের 3টা নিয়ম লেখো উদাহরণ সহ, ঠিক আছে, এরকম সামথিং লাইক দ্যাট। তো তুমি হচ্ছে আগে থেকে নোট করে যাবা যে সহজ সহজ মানে সহজ সহজ যে রুলসগুলো রয়েছে জাস্ট নোট করে রাখবা। যেমন আমি বললাম কি যে বিদেশি শব্দের বানানে কখনো কিন্তু মূর্ধন্য হয় না, দন্তন্য হয়। এই যে একটা সহজ রুলস, এটা সহজ রুলস, জাস্ট এগুলো নোট করে রাখবা। আর তোমার নোট কিন্তু তুমি ভালো করে বুঝতে পারবা, কারণ তুমি নোট করছো। আর ওই নোটগুলো, ওই সহজ সহজ রুলসগুলো বা সহজ সহজ নোটগুলো কিন্তু লিখে আসবা, ইনশাল্লাহ মার্ক হাইস্ট লেভেলে পাবা। দেখো তোমার বিদেশি শব্দ কি কখনো মূর্ধন্য হয় না, এটা তুমি জানো। দেখবা অনেক ফার্নিচার লেখা তোমার অনেক দোকানে দেখবা হচ্ছে ভুলভাল লিখে আসে, ঠিক আছে, দেখবা মূর্ধন্য দেওয়া কিন্তু ওখানে হবে কিন্তু দন্তন্য। সো এই যে কতগুলো তোমার হচ্ছে কি নোট করবা, বানান, উচ্চারণ, সমাস, কাল, কারক। ইংলিশে ক্ষেত্রে তোমার হচ্ছে কি তোমার প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের তো নোট হয় না, কারণ প্যারাগ্রাফ কিন্তু রিসেন্ট কোনো একটা টপিক থেকে আসতে পারে। তুমি হচ্ছে একটা কাজ করবা, তুমি হচ্ছে কি এই যে আমি প্যারাগ্রাফগুলো সাজেশন দিয়েছি, জাস্ট ওই প্যারাগ্রাফে হচ্ছে কি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, প্লাস ওই প্যারাগ্রাফের সম্পর্কিত বা ওই প্যারাগ্রাফের সাথে রিলেটেড যে ওয়ার্ড মিনিংগুলো, অর্থাৎ যে মিনিংগুলো তোমার যে ইকোট্যুরিজম এর সাথে যে শব্দগুলো যায়, এই শব্দগুলোর ইংলিশ অবশ্যই মনে রাখবা, ঠিক আছে। অর্থাৎ এই যে প্যারাগ্রাফগুলো সাজেশন দিয়েছি প্রত্যেকটা প্যারাগ্রাফের বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকবা এবং নিজে নিজে একটা নোট করবা যে এই প্যারাগ্রাফটা আসলে আমি কীভাবে লিখবো, এবং একটা আগে থেকে একটা আইডিয়া নিবা এবং ওই প্যারাগ্রাফের সাথে সম্পর্কিত সমস্ত ওয়ার্ড, ঠিক আছে, ইকোট্যুরিজম বা অ্যাডোলেসেন্স বা ড্রিম, ঠিক আছে, অ্যামিগো, এই যে প্যারাগ্রাফগুলো রয়েছে টেক্সুয়াল, এই প্যারাগ্রাফগুলোর যে ওয়ার্ডগুলো তোমাকে সাহায্য করবে লেখার জন্য, সেইগুলো আগে থেকেই এই ওয়ার্ডগুলোর মিনিংগুলো জানতে হবে, কারণ ওয়ার্ড না ছাড়লে তুমি কিন্তু জানতে পারবে মানে সেন্টেন্স মেক করতে পারবে না। আচ্ছা দেখো তোমাদের টেক্সচুয়াল যদি কোনো একটা প্যারাগ্রাফ দেয় তাহলে কখনো এরকম কুয়াকাটা এরকম কোনো একটা সিম্পল একটা ওয়ার্ড দেবে না, তোমাদের দেবে হচ্ছে ওই যে বললাম নির্দিষ্ট একটা সাইট, যে যে কুয়াকাটা, এটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলছে। মানে এই যে বাংলাদেশের কুয়াকাটা যে একটা কি তোমার একটা কিন্তু ঐতিহাসিক স্থান, মানে তোমার হচ্ছে একটা ভ্রমণের জন্য একটা কি স্থান, এখানে কিন্তু ভ্রমণের জন্য মানুষ যায়। আর ভ্রমণের জন্য যদি মানুষ যায় তাহলে অবশ্যই একটা অর্থনীতির একটা প্রভাব ফেলে, কারণ কি এখান থেকে কিন্তু টাকা হয়। তো এটা বাংলাদেশ জিডিপি জিএনপির ওপর কিন্তু একটা ভালো একটা প্রভাব ফেলে। সো এরকম করে আসতে পারে, অর্থাৎ অর্থনীতির সাথে কুয়াকাটার সম্পর্কে একবার কিন্তু আসছেও ঢাকা ইউনিভার্সিটি। আমি বারবার বলছি তোমাদের কখনো এইচএসসির মতন কিন্তু প্যারাগ্রাফ আসবে না, তোমাদের নির্দিষ্ট একটা সাইট যাবে আর ওই সাইট থেকে প্রথম লাইন থেকে তুমি যদি শুরু করে দেয় ইনশাল্লাহ তোমার হয়ে যাবে। এই যে ইন্ট্রোডাকশন, মেইন বডি, কনক্লুশন দেওয়ার দরকার নাই। তোমার যদি তোমার এরকম করে নির্দিষ্ট সাইট চাই, তুমি অবশ্যই ওই সাইট সম্পর্কিত প্রথম লাইন থেকে শুরু করে দেবা, আজাইরা কোনো কিছু লিখবা না। আর কোনো বই থেকে বা কোনো শিট থেকে ওই যে লাইনগুলো প্রথমেই লেখার চেষ্টা করবা না। হ্যাঁ তুমি লেখো, আমি বলছি না যে তুমি লিখবা না, ঠিক আছে, বাট মাঝখানে লিখবা। আর আমি বলবো যে লিখবাই না, কারণ ওই টিচাররা যারা খাতা দেখবে তারা কিন্তু প্রচণ্ড লেভেলে হচ্ছে পণ্ডিত, মানে পাণ্ডিত্যের অধিকারী। পণ্ডিত বলতে এখানে কিন্তু বেশি বোঝে এটা নাই, পাণ্ডিত্যের অধিকারী, ঠিক আছে। তো তারা কিন্তু তোমার থেকে চালাক, ঠিক আছে। সো ট্রাই টু অ্যাভয়েড, অবশ্যই তোমরা হচ্ছে অ্যাভয়েড করার চেষ্টা করবে যদি হচ্ছে টপ পজিশন প্লাস টপ লেভেলের সাবজেক্ট, এবং তোমরা যদি ভালো একটা রিটেনে 32+ মার্ক পেতে চাও অবশ্যই এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবা। হ্যাঁ আমি বলতে চাচ্ছি কোনো ধরনের শিট বা কোনো ধরনের বই থেকে, ধরো এই কনফ্লিক্ট বা পিস মুভমেন্ট, এই যে এই লেখাগুলো রয়েছে জাস্ট এইগুলো পড়ছো, ঠিক আছে, এখান থেকে লিখলেও হবে, বাট তোমার যে গতানুগতিক 1টা থেকে 10টা লেখা যায়, মানে ওইগুলো হচ্ছে সিম্পল, ঠিক আছে, ওইগুলো লিখবা না। তুমি হচ্ছে যদি তুমি সিম্পল সেন্টেন্স মেক করতে পারো সেইগুলো লিখবা। কখনো কোনো একটা বই বা কোনো একটা তোমার হচ্ছে শিট থেকে ওগুলো হচ্ছে লিখবা না, কারণ ওইগুলো লিখলে হচ্ছে তোমার যে লেখার মান সেটা কিন্তু অনেকটা কমে যাবে। হ্যাঁ আচ্ছা, এবার হচ্ছে সেন্টেন্স কারেকশন। এই যে সেন্টেন্স কারেকশন, এই টপিকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সেন্টেন্স কারেকশন তোমার 5টা সেন্টেন্স দেবে, 5টা সেন্টেন্স কিন্তু কারেকশন করে লিখতে হবে। এটা বাংলার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। কি বাংলার ক্ষেত্রে শুদ্ধ করে লিখতে হয়, ঠিক আছে, অশুদ্ধ থাকে শুদ্ধ করে লিখতে হয়। ঢাকা ইউনিভার্সিটি কিন্তু প্রচুর আসে, খুলনা ইউনিভার্সিটির জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা এই যে তোমাদের যে রুলসগুলো দেওয়া রয়েছে এই রুলসগুলো পড়বা, কারণ আমি যদি এখন শুরু করি এখানে রুলসগুলো শেখানো, ঠিক আছে, কারণ অনেক সময় চলে যাবে।
আর তোমার হচ্ছে এগুলো হচ্ছে বেসিক্যালি সেন্টেন্স কারেকশন হচ্ছে এমন একটা টপিক, এটা কিন্তু এমসিকিউ আসে। এমসিকিউ প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যেমন এই যে সুপিরিয়র টু, এই যে সুপিরিয়র ইনফিরিয়র, ঠিক আছে, এরপরে কি টু হয়, কখনো দেন বসে না। যে মনে কর মানে রহিম তার থেকে নিকৃষ্ট বা উৎকৃষ্ট, ঠিক আছে, তাহলে কি কখনো দেন হয় না। এই তো তার থেকে, আমরা সবাই জানি যে থেকে চেয়ে হলে তোমার দেন বসে, মানে তার থেকে বড় ছোট, ঠিক আছে। তো এখানে কিন্তু এই যে সুপিরিয়র পরে টু বসে, এটা কিন্তু একটা ধরনের কারেকশন। সো এই যে বেসিক্যালি বেসিক যে তোমার হচ্ছে রুলসগুলো, এগুলো দেখে গেলেই ইনশাল্লাহ হবে। আচ্ছা, তারপরে টপিকটা হচ্ছে সেন্টেন্স কারেকশন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সেন্টেন্স কারেকশন। তারপরে তোমাদের যে টপিকটা, আচ্ছা তোমাদের কোন ধরনের প্রশ্ন থাকলে করতে পারো। প্রশ্ন নেব। প্রশ্ন কোন ধরনের তোমার এতটুকু ক্লাস করছো, বুঝছো কিনা, যে পারা যাবে কিনা, বা আমি যা বলছি বুঝছো কিনা। ইংলিশ আহামরি এমন কিছু নয়, লিখিত অংশ ইংলিশের, ইভেন বাংলাও এমন কিছু নয়। আচ্ছা, এরপর হচ্ছে উইথ ক্লু উইদাউট ক্লু, এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ উইথ ক্লু উইদাউট ক্লু হচ্ছে তোমার টেক্সুয়াল আবার নন টেক্সুয়াল থেকেও আসতে পারে। এখানে বেসিক্যালি তোমার হচ্ছে রাইট ফর্ম ভার্ব একটু দেখতে হবে, কোন টেন্সে আসছে এটা দেখতে হবে। জি ভাইয়া বুঝছি, আচ্ছা ভেরি গুড। আচ্ছা দেখো, উইথ ক্লু উইদাউট ক্লু যদি আসে, ঠিক আছে, বেসিক্যালি তোমরা হচ্ছে রাইট ফর্ম ভার্ব করছো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করছো, টেন্স পড়ছো। এখন তোমাকে দিল হচ্ছে জাস্ট নাও। আচ্ছা, জাস্ট নাও থাকলে কি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে। এবার হচ্ছে তোমার দিল নাও, অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবার দিল ইয়েস্টারডে, পাস্টে যদি থাকে তাহলে কি পাস্ট ফর্ম লিখতে হবে। আর তোমাদের যদি টেক্সচুয়াল কোনো একটা উইথ ক্লু থাকে, তোমাদের এই যে এখান থেকে আসবে, কারণ এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে উইথ ক্লু উইদাউট ক্লু। এই যে ফুল অ্যাডাল্টেশন তোমাদের হচ্ছে বইয়ের প্যাসেজ রয়েছে, ওখান থেকে কিন্তু দেওয়া। এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্যাসেজের উইথ ক্লু উইদাউট ক্লু কিন্তু দেওয়া রয়েছে। জাস্ট এইগুলো হচ্ছে পরীক্ষার আগে, এই যে সুন্দরবন, ঠিক আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্যাসেজের এখানে উইথ ক্লু উইদাউট ক্লু দেওয়া রয়েছে। এগুলো কিন্তু দেখে গেলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর যদি বাইরে থেকে আসে, ওই যে বললাম উইথ ক্লু এবং উইদাউট ক্লু হচ্ছে তোমার যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে অবশ্যই প্রেজেন্ট টেন্সে লিখবা। আর যদি স্টোরি আকারে কোনো ধরনের পাস্ট টেন্স থাকে, এক ধরনের স্টোরি, যে ওয়ান্স ইয়ার এগো, ঠিক আছে, এরকম করে স্টোরি থাকে, তাহলে অবশ্যই পাস্ট ফর্মে লিখতে হবে। এবং তোমরা দেখবা যে ওর মধ্যে কোনো ধরনের অ্যাডভার্ব বলতে এই যে তোমার অকেশনালি, জেনারেলি, এগুলো থাকলে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তারপর হচ্ছে কি তোমার জানো যে ইয়েস্টারডে, এগুলো থাকলে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তারপর হচ্ছে কি তোমার বললাম যে জাস্ট নাও, ইয়েট, এগুলো থাকলে কি প্রেজেন্ট পারফেক্ট হয়। তারপর হচ্ছে নাও, অ্যাট দিস মুমেন্ট, এগুলো থাকলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তারপর ফিউচার তোমার হচ্ছে কি তোমার পরবর্তী, ফিউচার কোনো ধরনের ইন্ডিকেট থাকলে তোমার কিন্তু ফিউচার টেন্স হবে। সো এইভাবে কিন্তু তোমাদের করতে হবে। আর অবশ্যই তো মিনিং জানতে হবে, প্যাসেজের মিনিং না জানলে হবে না। আর টেক্সচুয়াল কোনো যদি আইটেম থেকে আসে, জাস্ট এই যে তোমাদের বইটা দিয়েছি এখান থেকে প্র্যাকটিস করলেই, জাস্ট দেখে গেলেই, এই যে ফ্লোক, মিউজিক, বিউটি, তোমাদের যে প্যাসেজ রয়েছে এখান থেকে দেখে গেলে হবে। আচ্ছা, টেক্সচুয়াল সেন্টেন্স মেকিং, দেখো টেক্সচুয়াল যে সেন্টেন্স, তোমাদের প্রত্যেকটা টেক্সটের, অর্থাৎ টেক্সটের যে প্যাসেজ রয়েছে, এই প্যাসেজে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো রয়েছে, সেই ওয়ার্ডের প্রত্যেকটা কিন্তু তোমার হচ্ছে সেন্টেন্স মেক করা রয়েছে। এইগুলো তুমি ফলো করতে পারো, আবার নাও ফলো করতে পারো। যেমন তোমাকে দিল হচ্ছে যে ভ্যাগু, মানে কি অস্পষ্ট, ঠিক আছে। এখন দেখবো এই যে সেন্টেন্স মেকিং, এখানে তোমাকে বুঝতে হবে সেন্টেন্স মেকিং হচ্ছে তোমার যে 5টা ওয়ার্ড দেওয়া থাকবে, সেই 5টা ওয়ার্ড কিন্তু 5টা পার্ট অফ স্পিচ। মানে কি ওটা একটা নাই নাউন, একটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, নাই তোমার ভার্ব, ঠিক আছে। বেসিক্যালি এই তিনটা কিন্তু আসে, নাউন, অ্যাডজেক্টিভ আর ভার্ব। তোমার অ্যাডভার্ব থেকে খুব কম আসে, তোমার হচ্ছে প্রনাউন তো আসেই না, তারপর কি ইন্ট্রোডাকশন, প্রিপোজিশন তো আসেই না, ঠিক আছে। এই যে তোমার কি মাত্র 3টা। তো দেখো এই যে নাউন বললাম, ভার্ব বললাম, আর কি অ্যাডজেক্টিভ বললাম। এখন একটা সেন্টেন্সের নাউনের পজিশন কোথায়? দেখো তুমি যদি ভাবো একটা সেন্টেন্সে নাউনের পজিশন কোথায়, একটা সেন্টেন্সের নাউনের পজিশন কিন্তু অনেক জায়গায়। তোমার সাবজেক্টে বসতে পারে, অবজেক্টে বসতে পারে, আবার কি প্রিপোজিশনে পরে বসতে পারে। তা পজিটিভ, যেমন বললাম যে পেন, মানে কি একটা কলম, বললাম যে মাই পেন, অর্থাৎ কি এই যে মাই, হিজ, ঠিক আছে। এই যে মাই পেন, মাই কিন্তু একটা পজিটিভ, এই যে পজিটিভ পরে কিন্তু নাউন বসে। সো তাহলে কি সেই অনুপাতে কিন্তু তোমার সেন্টেন্সটা স্ট্রাকচার অনুযায়ী কিন্তু বসিয়ে দিলে কিন্তু হচ্ছে, বাট মিনিংফুল করতে হবে। ওই যে তোমরা লেখো যে
ধরো আইসোলেশন একটা ওয়ার্ড, আইসোলেশন ইজ আ ওয়ার্ড, আইসোলেশন ইজ আ, এরকম করে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু এরকম করে লেখা যাবে না, 5টা সেন্টেন্স ভিন্ন ভিন্ন করে লিখতে হবে, ঠিক আছে? 5টা ওয়ার্ড দিয়ে 5টা সেন্টেন্স মিনিংফুল ভিন্ন ভিন্ন করে লিখতে হবে। এখন যারা সেন্টেন্স মেক করতে পারো তাদের জন্য তো আলহামদুলিল্লাহ আগে থেকেই তোমার হচ্ছে কি অভিনন্দন, আর যারা পারো না তাদেরও হচ্ছে অভিনন্দন। দেখো যারা পারো না, তোমার হচ্ছে 5টা ওয়ার্ড দেওয়া থাকবে, সেই 5টা ওয়ার্ডের মধ্যে আই থিঙ্ক তোমার 2 থেকে 3টা ওয়ার্ডের কিন্তু মানে জানবা। এখন তুমি ধরো ইমপাওয়ার অর্থাৎ ক্ষমতায়ন করা, অর্থাৎ ইমপাওয়ার এটা হচ্ছে তোমার জানা, ইমপাওয়ার এটা কিন্তু একটা ভার্ব, তুমি বুঝছো এটা একটা ভার্ব। তাহলে কি একটা সেন্টেন্সে ভার্বের পজিশন কোথায়? একটা সেন্টেন্সে ভার্বের পজিশন কিন্তু তোমার এই যে মাঝখানে। আবার যদি তুমি ইম্পারেটিভ সেন্টেন্স করো সেটা কিন্তু আবার ফার্স্টে চলে আসবে, অর্থাৎ ভার্বের পজিশন কিন্তু তখন ফার্স্টে, ঠিক আছে? তারপর দেখো তোমার যদি ইন্টারগেটিভ করো, একটা সেন্টেন্স অনেকভাবে মেক করা যায়, তোমাদের হচ্ছে চিন্তা শক্তি অনেক মানে কি বলবো ছোট। একটা সেন্টেন্স অনেকজনা বলে যে ভাই আমি সেন্টেন্স মেক করতে পারছি না, আচ্ছা তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স মেক করো, তোমার ইম্পারেটিভ করতে হবে না, ইন্টারগেটিভ করতে হবে না, এক্সক্লামেটরি করতে হবে না, তুমি জাস্ট সিম্পল সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স করো, সিম্পল একদম। একটা সেন্টেন্স অনেকভাবে মেক করা যায়, ঠিক আছে? তোমার একটা জেরান্ড দিয়ে তৈরি করা যায়, ইনফিনিটিভ দিয়ে তৈরি করা যায়, টু প্লাস ভার্ব তার ইনফিনিটিভ, একটা সেন্টেন্স অনেকভাবে। দেখো যারা হচ্ছে সিম্পল সেন্টেন্স মেক করতে পারো অবশ্যই করবা, আর যারা কমপ্লেক্স সেন্টেন্স মেক করতে পারো যদি পারো তাহলে অবশ্যই লিখবা। যেমন বললাম যে পেন, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, বললাম যে দিস ইজ মাই পেন, এইবার হচ্ছে এটা দিলেও কিন্তু হয়ে যায় যে দিস ইজ মাই পেন। দেখো এই যে দিস ইজ মাই পেন, এইবার তুমি মনে করছো যে আমি হচ্ছে অনেক জানি বা পারি, আমি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করব, মানে একটা ইউনিক করব, ঠিক আছে, সবার থেকে আলাদা করব। এইবার তুমি হচ্ছে বললা যে হুইচ ইজ রেড, এই যে হুইচ ইজ রেড এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ যে তোমার রিলেটিভ প্রোনাউন। এখানে দেখবা প্রত্যেকটা সেন্টেন্সের এই যে প্রথমে যে দেখালাম তোমাদের আমি সেন্টেন্সের স্ট্রাকচার কিভাবে মেক করবা, ওই স্ট্রাকচারগুলো দেখলে কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে বললাম দিস ইজ মাই পেন হুইচ ইজ রেড, এই যে হুইচ ইজ রেড বা হুইচ ইজ ব্লু, হুইচ ইজ ইয়েলো, ঠিক আছে? এরকম ভাবে প্রত্যেকটা হিতে তোমার হচ্ছে কি যে রিলেটিভ প্রোনাউনগুলো রয়েছে, হুইজ দ্যাট, হু ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে তোমার হুইজ বা দ্যাট বসে কি তোমার বস্তুর ক্ষেত্রে, এটা তুমি জানো, ঠিক আছে? যদি পারো অবশ্যই লিখবা। আর তুমি আমি কি বললাম আগে থেকেই পণ্ডিত করতে যাবা না, তুমি হচ্ছে কনফিউজ যে এটা হবে কিনা, লেখার দরকার নেই। দিস ইজ মাই পেন এগুলো লিখলেই জাস্ট সিম্পল সেন্টেন্স লেখো, ইনশাল্লাহ হয়ে যাবে। বাট আগ বাড়িয়ে অবশ্যই পণ্ডিত করতে যাবা না, পণ্ডিত করলে কিন্তু কি ভুল হবে, আর একটা সেন্টেন্স ভুল হলেই কিন্তু মার্ক কাটা যাবে। আর অবশ্যই ওয়ার্ডগুলো যদি মিনিং জানো তাহলে তো ভালোই, আর ওয়ার্ডগুলো যদি মিনিং না জানো, মনে করো 5টা ওয়ার্ডের মধ্যে তোমার হচ্ছে 3টা মিনিং জানা আর 2টা মিনিং জানা নেই, এই ক্ষেত্রে তুমি কিছুই পারছো না, এবার তুমি কিন্তু বসে থাকবা না, মানে তুমি ওটা নিয়ে বসে আছো না, এবার তুমি হচ্ছে চলে যাবে বাংলার ক্ষেত্রে। কারণ কি তোমার সমস্ত আইটেম কিন্তু লিখতে হবে, তোমার কোনো কিছু কিন্তু ফেলে আসবে না, কারণ এখানে কোনো ধরনের নেগেটিভ মার্কিং নেই, কোনো ধরনের ফেল নেই, ঠিক আছে? ট্রাই টু অ্যাভয়েড, অবশ্যই কারেক্ট স্পেলিং ভুল করা যাবে না, গ্রামার ভুল করা যাবে না, ঠিক আছে? ট্রাই টু অ্যাভয়েড, আমি বারবার করে বলি স্টুডেন্টের যে স্পেলিং মিস্টেক করা যাবে না। আমার অনেক স্টুডেন্ট এখন হচ্ছে স্পেলিং মিস্টেক করছে না, কারণ অনেক প্র্যাকটিস করছে, আর প্র্যাকটিসের উপর নির্ভরশীল। তোমার রিটেন মানে হচ্ছে লেখা মানে হচ্ছে তোমার কি তোমার প্র্যাকটিস করা, আর যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি আয়ত্ত আসবে, তত বেশি নির্ভুল হবে। আর এই যে 5টা ওয়ার্ডের মধ্যে 3টা ওয়ার্ড কিন্তু দেখবে তোমার অবশ্যই জানবা, এবং 3টা ওয়ার্ড থেকে সিম্পল সেন্টেন্স মেক করার চেষ্টা করবা, এবং যে 2টা ওয়ার্ড জানবা না সেই 2টা ওয়ার্ড তোমার হচ্ছে যদি না জানো একদমই, মানে তুমি হচ্ছে ওয়ার্ডের মিনিংই জানো না, অবশ্যই তুমি হচ্ছে ওই 2টা ওয়ার্ড তুমি পরে লিখবা, এবং পরে লিখবা বলতে তুমি হচ্ছে অন্য আইটেমগুলো হাত দিবা। একটা আইটেম পাচ্ছ না, তুমি হচ্ছে অনেক স্টুডেন্ট কি করে একটা আইটেম পাচ্ছে না ওইটা নিয়ে ভেবে 40 মিনিট মানে 40-45 মিনিট কিন্তু চলে যায়, টাইম কিন্তু চলে যায়। ওই একটা কথা আছে না যে হাউ টাইম ডাজ ফ্লাই, অর্থাৎ সময় কত দ্রুত চলে যায়, তোমার কিন্তু পরীক্ষার সময় আরও দ্রুত যাবে কিন্তু। সো অবশ্যই যেটা পারবা না অবশ্যই কিন্তু লেখার দরকার নাই, বাট পরে লিখবা। এবং তোমরা যেভাবে অ্যাপ্লাই করো, অর্থাৎ মনে করো আইসোলেশন দিল, এবার মনে করো আইসোলেশন এটা তোমার হচ্ছে পৃথকীকরণ বা পৃথক, এটা তুমি কিন্তু জানো না। সাপোজ এমন একটা ওয়ার্ড আসলো, আমি কি বললাম প্রত্যেকটা ওয়ার্ড, এই প্রত্যেকটা তোমার হচ্ছে যে এই ওয়ার্ড এই সেন্টেন্স মেকিংয়ের, যেমন এই যে কনসেন্ট্রেশন, ঠিক আছে, এই কনসেন্ট্রেশন এটা কিন্তু নাউন, ঠিক আছে, বা এই যে ইমাজিন, তারপর হচ্ছে মনে করো তোমার হেরিটেজ, এটা কিন্তু প্রত্যেকটা একটা কি নাউন। এই যে এম্পাওয়ারমেন্ট,
ঠিক আছে, এটা কিন্তু নাউন। এই যে আনকাইন্ড, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। দেখবা অ্যাডজেক্টিভ, নাউন এবং তোমার ভার্ব, এই 3 ক্যাটাগরির কিন্তু ওয়ার্ড আসে। এবার তোমার আইসোলেশন যে ওয়ার্ডটা বললাম বা ইম্পাওয়ারমেন্ট, তুমি যদি লেখো যে ইম্পাওয়ারমেন্ট বা আইসোলেশন ইজ আ নাউন, এটা কিন্তু হয়ে যাবে। মানে যখন তুমি পাচ্ছ না, একদমই লাস্টে পাচ্ছ না, তখন কিন্তু দেখবা যে আমি কোনটা গ্যাপ হয়েছি, ঠিক আছে, লাস্টে যখন রিভিশন দিবা তখন জাস্ট লিখে আসবা। কিন্তু প্রথম 3টা বা 4টা কিন্তু অবশ্যই ভালো করে লিখতে হবে। আর অ্যাডজেক্টিভ ভার্ব, ভার্ব বসলাম যে মাঝখানে বসে একটা সেন্টেন্স, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর অ্যাডজেক্টিভ কোথায় বসে? তুমি জানো যে অ্যাডজেক্টিভ হচ্ছে অবশ্যই একটা সেন্টেন্সের নাউনের পূর্বে বসে, তাই তো? যেমন আমি বললাম যে বিউটিফুল, এখন কি বিউটিফুল গার্ল হয়, তাই তো? তো এই যে নাউনের পূর্বে বসছে অ্যাডজেক্টিভ, যদি বুঝতে পারো যে ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, তাহলে অবশ্যই কোনো একটা নাউন এর পূর্বে বসিয়ে দিবা, মানে ওর সাথে রিলেভেন্ট হতে হবে কিন্তু। যেমন তোমার বললাম যে বিউটিফুল, এখন যদি তুমি বলো যে বিউটিফুল বয়, হবে? বিউটিফুল বয় কিন্তু হবে না, কারণ কি বয়ের সাথে কখনো বিউটিফুল যায় না, বয়ের সাথে হচ্ছে হ্যান্ডসাম যায়, ঠিক আছে? সো এরকম করে তোমার রিলেভেন্ট প্রাসঙ্গিক কথা অবশ্যই বজায় রাখতে হবে। আচ্ছা, সেন্টেন্স মেকিং, এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট, কারণ সেন্টেন্স মেকিং, প্যারাগ্রাফ, সেন্টেন্স কালেকশন, এগুলো হচ্ছে থেকে প্রশ্নের সম্ভাবনা অনেক বেশি। আর তোমাদের যে এক্সপ্লেনেশন, এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের এই যে বই দিয়েছি, এই বইয়ের যে এক্সপ্লেনেশনগুলো আছে অবশ্যই পড়বা। যেমন ডোন্ট কল মি, আই উইল কল ইউ, তারপর হচ্ছে এই যে ড্রিমস যে আছে, তারপর হচ্ছে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, এই যে এগুলো যে রয়েছে, এই যে এখানে যে রেফারেন্স, কনটেক্সট, এক্সপ্লেনেশন, এই যে 3টা স্টেপ রয়েছে, এই 3টা স্টেপ অবশ্যই লিখবা না, কারণ একটা প্রায় লেখার চেষ্টা করবা। আর যদি রেফারেন্স দিতে পারো, আমি তো এর আগেও বলছি, ফের বলছি, যদি রেফারেন্স দিতে পারো অবশ্যই রেফারেন্স দিবা। আর যদি না দিতে পারো, দেওয়ার দরকার নেই, জাস্ট এক্সপ্লেনেশনে চলে যাবা। আর একটা এক্সপ্লেনেশন আছে, সেটা হচ্ছে কি নন টেক্সুয়াল, সেটা হচ্ছে কি কোনো একটা প্রভাব দিল, যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, জাস্ট ওইটা দ্বারা তুমি কি বুঝছো, যে সময়ের গুরুত্ব, তুমি বুঝছো যে সময় এবং স্রোত করার জন্য অপেক্ষা করো না, অর্থাৎ সময়ের যে গুরুত্ব সেটা লিখলেই ইনশাল্লাহ হয়ে যাবে। প্রথম লাইনে লিখবা হচ্ছে যে সময়ের গুরুত্ব নিয়ে বলা হয়েছে, এবং সময়ের গুরুত্ব কি কি এবং কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে, জাস্ট সময়ের গুরুত্ব আমাদের জীবনে কতটুকু, জাস্ট এরকম করে লিখলে হয়ে যাবে। আচ্ছা, ইংলিশে বেসিক্যালি এই যে প্যারাগ্রাফ, এক্সপ্লেনেশন, সেন্টেন্স মেকিং, সেন্টেন্স কারেকশন, আর কি ওই যে তোমার যে বললাম যে এই আমি যে এই নোটটা দিয়েছি তোমার হচ্ছে লিটারেচারের, এই লিটারেচারের এই টার্মগুলো অবশ্যই ডেফিনেশনগুলো মুখস্থ করে যাবা। মানে মুখস্থ নাই, জাস্ট বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। যেমন হাইপারবোল, হাইপারবোল মানে কি? হাইপারবোল মানে হচ্ছে কোনো কিছু কি তেল মারা। যেমন বললাম যে যদি সব সাগরের জল কালি হতো, সব যদি পৃথিবীর সব গাছ লিখুনি হতো, অর্থাৎ কি কারো তেল মারা, মানে কি রহিম সকিনাকে বলছে যদি সব সাগরের জল কালি হতো, যদি পৃথিবীর সব গাছ লিকনি হতো, ঠিক আছে, মানে তেল মারছে, অর্থাৎ কোনো কিছু কি অতিরঞ্জিত করে বলাকে বলা হয় হাইপারবোল। তো এই যে বেসিক একটা কনসেপ্ট ক্লিয়ার থাকলেই ইনশাল্লাহ হবে। ইউফেমিজম কি? ঠিক আছে, অপ্রিয় উক্তির পরিবর্তে ক্রমল উক্তি ব্যবহার করা, ঠিক আছে, সুন্দর সুন্দর কি বাক্য ব্যবহার করা, ঠিক আছে, জান খাইছো হ্যান ত্যান এরকম করে। তারপরে আইরনি কি? খোসা মেরে কথা বলা। যেমন এই যে তোমার হচ্ছে আমরা যখন ভোট হয় আমাদের এলাকায়, তখন কি তোমাদের এলাকায় যখন ভোট হয় তোমরা শুনছো যে অমুক জনার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একাত্ত, গাঞ্জা খায় পাঁচক্ত। অর্থাৎ যখন কোনো চেয়ারম্যান বা মেম্বার ভোটে দাঁড়ায় তখন কিন্তু এরকম হুইসেল বাজে, ঠিক আছে, যে অমুক অমুক এলাকায় অমুক চেয়ারম্যানের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু আসলে কিন্তু তার চেহারা কখনো, মানে তার চরিত্র কখনো কিন্তু ফুলের মতো পবিত্র নয়। এই জাস্ট যে জানো যে আইরনি মানে কি? খোঁচা মেরে কথা বলা। অর্থাৎ আইরনি যে যা বলা হয় তার অর্থ বিপরীত। অর্থাৎ এই যে রহিমউদ্দিন সাহেবের, মনে করো এই যে চেয়ারম্যান সাহেবের, ঠিক আছে, মনে করো এর নাম হচ্ছে রহিম, এর রহিমের কিন্তু আসলে ক্যারেক্টার কিন্তু ভালো নয়, কিন্তু আমরা বলছি কি ক্যারেক্টার কিন্তু ফুলের মতো পবিত্র। অর্থাৎ কি যা বলা হয় তার বিপরীত। এই যে জাস্ট বেসিক কোনো কনসেপ্ট ক্লিয়ার থাকবা। আর কি করবা, এই যে উদাহরণ, এই যে উদাহরণগুলো দিয়েছি, যেমন দ্য পিপুল অফ বাংলাদেশ আর নট করাপ্টেড, অর্থাৎ বাংলাদেশের লোকজন কি করাপ্টেড, দুর্নীতিগ্রস্ত নয়, কিন্তু বাংলাদেশের লোকজন কি অবশ্যই দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি পরায়ণ। আচ্ছা, বেসিক্যালি এইগুলো হচ্ছে ইংলিশের ক্ষেত্রে। অবশ্যই এই যে আইটেমগুলো দেখালাম এইগুলো দেখলেই একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। ইংলিশ নিয়ে আর কোনো কথা বলার দরকার নাই। ইংলিশের ক্ষেত্রে একটা কথাই বলবো, ইংলিশে হচ্ছে তোমরা যারা হচ্ছে অনেক টেনশন করছো যে ইংলিশে কি করব হ্যান ত্যান, ঠিক আছে, একটা কথা বলি, দিন শেষে হচ্ছে ওই যে বললাম সব যারা ভালো করবে তারা তো ভালো করবেই, তারা সেন্টেন্স মেক করতে পারে, তারা অবশ্যই সেই এইচএসসি থেকে কিন্তু শিখে আসছে, বা আমার যে ফার্স্ট ব্যাচ 10 জানুয়ারি থেকে শুরু হয়েছিল তারা কিন্তু অনেক ইংলিশে ভালো লিখতে পারে,
বিকজ তারা কিন্তু প্র্যাকটিস করছে। এখন যারা প্র্যাকটিস করছে, যারা ভালো করে পড়ছে, তারা তো অবশ্যই পাবে, তারা তো হকদার, তাই না? কারণ তারা অনেক আগে থেকে শিখছে, তারা তো তোমার থেকে 2-3 বেশি পাবেই। বাট তোমরা যারা পারো না, আমি যে কথাগুলো বললাম সেগুলো হচ্ছে অবশ্যই অ্যাভয়েড করবা, যেগুলো নিষেধ করলাম সেগুলো অবশ্যই অ্যাভয়েড করবা, এবং যেগুলো বললাম যেমন প্যারাগ্রাফের ক্ষেত্রে বললাম কি তোমার রিসেন্ট টপিক থেকে আসতে পারে, আবার কি টেক্সচুয়াল কোনো একটা আইটেম থেকে আসতে পারবে। টেক্সচুয়াল যেগুলো বলছি, সাজেশন দিয়েছি, সেগুলো জাস্ট বেসিকগুলো কনসেপ্ট ক্লিয়ার থাকবে, এবং ওর সাথে সম্পর্কিত যে ওয়ার্ড সেগুলো জেনে যাবা। যেমন ইকো ট্যুরিজম, তারপর হচ্ছে অ্যারোলোসেন্স, ড্রিম, অ্যামেরিগো, তারপর হচ্ছে যে তোমার দ্য ইম্পর্টেন্ট অফ ওয়াটার, যে বুড়িগঙ্গা নদী যে তোমার হচ্ছে যে শুকিয়ে যাচ্ছে, বুড়িগঙ্গা নদী, অর্থাৎ দ্য ইম্পর্টেন্ট অফ আমাদের যে রিভার, বাংলাদেশের নদীর যে অর্থনৈতিক অনেক প্রভাব রয়েছে। জাস্ট এইগুলো বেসিক একটু কনসেপ্ট ক্লিয়ার থাকবা, যেন 10 থেকে 12 লাইন লিখে আসতে পারো, এরকম করে একটা কনফিডেন্স রাখবা, এবং একটা নোট করবা আজকেই যে এইগুলো আমি করব, এবং বাংলার ক্ষেত্রে তো বলবোই। আর এক্সপ্লেনেশন তোমার হচ্ছে কি করবা, এক্সপ্লেনেশন হচ্ছে তোমার টেক্সচুয়াল আসতে পারে, নন টেক্সচুয়াল আসতে পারে। টেক্সচুয়ালে আসলে অবশ্যই যদি রেফারেন্স দেওয়া থাকে, মানে রেফারেন্স যদি চাই, যদি তুমি বানান সব কিছু যদি ওকে থাকে তোমার, যে না এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার বলছে, সাপোজ উইলিয়াম শেক্সপিয়ারের আমি বানানটা জানি, মানে স্পেলিং জানি, তাহলে আমি লিখবো। আর যদি না পারো, বানান ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কনফিউজ থাকে, তাহলে অবশ্যই লেখার দরকার নাই। এবং তুমি যা বুঝছো ওই লাইনটা দ্বারা জাস্ট ওই লাইনটা যা বুঝছো প্রথম লাইন দিয়ে শুরু করে দিবা। যেমন বললাম যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ কি সময়ের গুরুত্ব, অর্থাৎ দ্য ইম্পর্টেন্ট অফ টাইম, দ্য ইম্পর্টেন্ট অফ টাইম। এই যে তোমার হচ্ছে প্রথম লাইন দিয়ে শুরু করে দিবা, এবং লাস্টে 2 থেকে 3টা লাইন লিখে দিলেই এনাফ। আর এটা কি নন টেক্সচুয়াল কোনো একটা, এই যে যেটা বললাম যে কোনো একটা প্রভাব থেকে আসতে পারবে, যেটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কিন্তু একবার দিয়েছে। তো খুলনা ইউনিভার্সিটি কিন্তু কোনো একটা স্টেটমেন্ট, কোনো একটা মনে করো ব্যক্তি একটা বলছে, যে কোনো একটা ব্যক্তি একটা উক্তি বলছে, দারুণ একটা উক্তি বলছে, ঠিক আছে, সেই ব্যক্তির একটা কি দারুণ একটা উক্তি কিন্তু চলে আসলো। এবার কিন্তু ওই উক্তিটাকে আমার ব্যাখ্যা করতে দিতে বলতো। আবার কি বললাম যে শর্ট কোয়েশ্চেন আসতে পারে, কিন্তু শর্ট কোয়েশ্চেন বলতে তোমার 10টা প্রশ্ন দিল বা 5টা প্রশ্ন দিল 1 মার্ক করে, যে হোয়াট ইজ সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, হোমোনিম, হোমোফোন। আমি যেটা হচ্ছে তোমার লেকচার শিট দিয়েছি, জাস্ট ওইগুলো পড়ে যাবা, ইনশাল্লাহ হয়ে যাবে। আর আর কি সেন্টেন্স মেকিং, আচ্ছা সেন্টেন্স মেকিংকে আমি তো বললাম যে 5টা সেন্টেন্স যদি দেয়, 5টা ওয়ার্ড দেয়, 5টা ওয়ার্ড, সব ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড দিয়ে ওই রকম করে 5টা ওয়ার্ড তোমরা যেভাবে লেখো ওই রকম করে লেখা যাবে না। 5টা ওয়ার্ডের মধ্যে তোমার নাউন থাকবে, ভার্ব থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে। অ্যাডজেক্টিভের পজিশন হচ্ছে নাউনের পূর্বে, কোনো একটা নাউন রিলিভেন্ট কোনো একটা নাউনের পূর্বে বসিয়ে দেবা। যেমন বললাম বিউটিফুল গার্ল হয়, হ্যান্ডসাম বয় হয়, ঠিক আছে। তারপর কি ভার্বের পজিশন অবশ্যই একটা সেন্টেন্সের কোথায় সেটা জানবা, এবং নাউনের পজিশন কোথায়, ঠিক আছে। এইভাবে করে লিখে আসলে হয়ে যাবে। এই যে এই টপিকগুলো দেখে আসলে তোমরা 20-এর মধ্যে ইনশাল্লাহ 18-19 পেয়ে যাবা। আর অবশ্যই বানানটা তোমার হচ্ছে সিম্পল ওয়ার্ড লেখো, যেমন নিড মানে প্রয়োজন, এসেনশিয়াল মানে প্রয়োজন, ঠিক আছে। সিগনিফিকেন্ট মানেও তাৎপর্য, গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট মানেও গুরুত্বপূর্ণ। তোমার কাছে যেটা তুমি হচ্ছে স্পেলিং জানো, তোমার কাছে যেটা হচ্ছে তুমি জানো, তুমি সেটাই লিখে আসবা। মানে এমন একটা ওয়ার্ড লিখতে গিয়ে মনে করছো যে এমন একটা ওয়ার্ড লিখে আসলাম, সেটা হচ্ছে তুমি হচ্ছে স্পেলিং মিস্টেক করছো। স্পেলিং মিস্টেক মানে মারাত্মক লেভেলের মিস্টেক এটা, ঠিক আছে। আমি বারবার করে কিন্তু স্পেলিং মিস্টেক আর গ্রামার মিস্টেকের কথা এই জন্যই বলছি, কারণ এটা কিন্তু তোমাদের যে খাতা দেখলাম না, এই খাতায় কিন্তু তোমার হচ্ছে অনেক স্টুডেন্ট কি করছে, স্পেলিং কিন্তু মিস্টেক করছে, ঠিক আছে। তাদের খাতায় দেখালাম না। সো এইগুলো কিন্তু করা যাবে না। আচ্ছা, তারপর দেখি বাংলার ক্ষেত্রে তোমাদের দেখো, ফার্স্ট অফ অল লেখক ও কবি পরিস্থিতি। লেখক ও কবি পরিস্থিতি কী ধরনের প্রশ্ন আসবে দেখো, ওদের যে সাহিত্যকর্ম, এই যে বকরিমের বা রবি ঠাকুরের বা কাজী নজরুল ইসলামের যে সাহিত্যকর্ম, এই যে হচ্ছে পত্র, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, উপন্যাস, এইগুলো জাস্ট দেখবা। তোমাকে হচ্ছে শর্ট প্রশ্ন দিল যে বউ ঠাকুরের হাট, রাজস্বী, চোখের বালি, এগুলো নৌকাডুবি, এগুলো কি নৌকাডুবি, এটা কি, ঠিক আছে। যে নৌকাডুবি এটা কি উপন্যাস, ছোট গল্প, নাটক নাকি প্রবন্ধ, ঠিক আছে। এটা শর্ট প্রশ্ন আসতে পারে। শর্ট প্রশ্ন দেওয়া থাকলে কোনো ধরনের কিন্তু অপশন দেওয়া থাকবে না, বাট এগুলো কিন্তু তোমাকে জানতে হবে। সো এই যে তোমাদের বইটা দিয়েছি, এই বইটা হচ্ছে যে লেখকদের নাম, এই লেখকদের সাহিত্যকর্ম রয়েছে, এটা কিন্তু ভালো করে পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে। সাহিত্যকর্ম বেসিক্যালি হচ্ছে তোমাদের যে শর্ট যে সিলেবাসে যে লেখক এবং কবিদের নাম রয়েছে ওইগুলো দেখে গেলে ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, অত প্যারা নাই। আর ফুল সিলেবাস থেকে
আমি তো বলছি যে 75% থেকে 80% যদি শর্ট সিলেবাস থেকে আসে, বাকি যে 20 বা 25% সেটা কিন্তু ফুল সিলেবাস থেকে আসার সম্ভাবনা বেশি। কারণ প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি দেখো তোমার ফুল সিলেবাস থেকে কিন্তু 3 থেকে 4টা কিন্তু প্রশ্ন আসছে, ঠিক আছে। সো আমি তোমাদের যে বাংলা গদ্য পদ্য নাটক উপন্যাসের যেগুলো লেকচার শিট দিয়েছে সেগুলো ইনশাল্লাহ পড়ে গেলেই ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো তোমার মূল ভাব লিখন। আচ্ছা, মূল ভাব লিখনের কথা তো বললাম, তোমাদের আমি পরীক্ষা দিয়েছিও। যেমন তোমাদের হচ্ছে বললাম যে আহ্বান গল্প বা মাসিবেশি গল্পের মূল ভাব লেখো, ঠিক আছে। সো মূল ভাব জিনিসটা কি? মূল ভাব জিনিসটা হচ্ছে ওই যে গদ্য পদ্য নাটক উপন্যাসের যে মূল যে ভাব, ঠিক আছে, মূল যে বিষয় সেটা কিন্তু লিখলেই হয়ে যাবে। এবং মূল ভাবের বিষয়, মূল ভাবের অবশ্যই দেখবা প্রত্যেকটা প্রশ্ন, শুধু মূল ভাবের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা প্রশ্ন দেখবা কত মার্কের জন্য আসে, 5 মার্ক নাকি 2.5 মার্ক নাকি 3 মার্ক। যদি মূল ভাব অবশ্যই যদি 5 মার্কের জন্য আসে তাহলে কি তোমার 6 থেকে 7টা লাইন লিখবা, ইনশাল্লাহ হয়ে যাবে। এইবার মূল ভাবের ক্ষেত্রে তুমি যদি জানো যে মাসিবেশি গল্পটি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, এই যে মানিক বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় অনেক কিন্তু স্পেলিং মিস্টেক করছে দেখলাম, হ্যাঁ, এই যে বন্দ্যোপাধ্যায়, এই এই স্পেলিংগুলো অবশ্যই দেখে যাবা। এইবার দেখো মানিক বন্দ্যোপাধ্যায়, তুমি হচ্ছে বন্দ্যোপাধ্যায় বানানটা জানো না, লেখার দরকার নেই, শুধু মানিক লেখো তাও কিন্তু হবে, আগ বাড়িয়ে ওই বন্দ্যোপাধ্যায় লেখার দরকার নেই, ঠিক আছে। এইরকম বঙ্কিম চন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, এই যে চন্দ্যোপাধ্যায় বা সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। তো এইগুলো কিন্তু লেখার দরকার নাই। ফার্স্ট অফ অল মূল ভাবের ক্ষেত্রে তুমি অবশ্যই প্রথম লাইনেই তুমি মাসিবেশি গল্পটি যে মানিক বন্দ্যোপাধ্যায় কোথা থেকে নিয়েছে এবং এটা গল্প, নাটক, উপন্যাস না কি, ঠিক আছে, এটা দিবা। এবং এটার তোমার হচ্ছে কি ধরনের, তোমার এটা কি নিয়ে লেখা হয়েছে মূলত। যেমন অপরিচিতা গল্পটি বললাম হচ্ছে নারী পুরুষের সম্মিলিত যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের একটা কি প্রতিরোধ। তেমনভাবে মাসিবেশি গল্পটি কিন্তু নিঃস্ব ও বিধবা দুই নারীর স্বামী নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর অস্তিত্ব রক্ষায় যে সাহসী, অর্থাৎ এই যে নিঃস্ব ও বিধবা দুই নারীর স্বামীর নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক কি তরুণীর অস্তিত্ব রক্ষায়। প্রথম, অর্থাৎ প্রথম যে লাইনেই, প্রথম 2 থেকে 3টা লাইনে কিন্তু প্রথম যে কিওয়ার্ডগুলো কিন্তু তোমাকে অবশ্যই যোগ করতে হবে। এবং তোমার যদি না মনে থাকে, আমি এখনো বলছি, মানিক বন্দ্যোপাধ্যায় বা এইরকম যে কঠিন কঠিন বানানগুলো রয়েছে, সুকান্ত ভট্টাচার্য বা ভট্টোপাধ্যায় বা ভট্টাচার্য, যাই হোক সামথিং লাইক দ্যাট, তোমার যে কঠিন কঠিন বানান যদি না মনে থাকে দেওয়ার দরকার নাই। যদি সুকান্ত দাও, শুধু মানিক দাও, সমস্যা নাই। যদি না মনে থাকে দেওয়ার দরকারই নাই, প্রথম লাইন দিয়ে শুরু করে দেয় যে অপরিচিতা গল্পটি হচ্ছে যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধ গল্প। বা বিদ্রোহী কবিতাটি কি? বিদ্রোহী কবিতাটা হচ্ছে ব্রিটিশ উপনিবেশিক যে আমাদের শাসন করতে, অত্যাচার করতে, অর্থাৎ অত্যাচারের বিরুদ্ধে কবি যে বিভিন্ন ধরনের যে রূপ, বিভিন্ন ধরনের ক্যারেক্টার, বিভিন্ন ধরনের চরিত্র নিজের মধ্যে ধারণ করেছে, ঠিক আছে, এইরকম করে। তারপর কি 18 বছর বয়স, 18 বছর বয়সে কি ইতিবাচক এবং নেতিবাচক দুই দিকের কথাই কিন্তু বলা হয়েছে। লাস্টে বলেছে যে ইতিবাচক দিক এদেশে ফিরে আসুক, ঠিক আছে। সো এইরকম করে প্রথম 2 থেকে 3টে লাইন কিন্তু কিওয়ার্ডগুলো যোগ করবা এবং লাস্ট যে 2-3টা লাইন অ্যাড করবা, জাস্ট ওর সাথে রিলিভেন্ট কয়েকটা সেন্টেন্স অ্যাড করলে ইনশাল্লাহ হয়ে যাবে। মূলভাব আহামরি এমন কিছু নাই, ইনশাল্লাহ পারবা। বাট মূলভাবে আমি কিওয়ার্ড কথা বলছি এই কারণে, কারণ কিওয়ার্ড যোগ করলে, এই যে বললাম যে রহিম মিথ্যা কথা বলে, বাট তুমি লিখবা রহিম হচ্ছে মিথ্যাবাদী, এরকম করে। যে বললাম যে সিরাজউদ্দৌলা নাটকে মীর জাফরের ক্যারেক্টার কি, মীর জাফরের ক্যারেক্টারিস্টিক কি, ঠিক আছে। তো মীর জাফর কি বিশ্বাসঘাতক, ঠিক আছে, সে কথা দিয়ে কথা রাখে না বলে সে বিশ্বাসঘাতক, সে লোভী। সো এরকম করে তোমার কিওয়ার্ডগুলো, এই যে ক্যারেক্টারের যে কিওয়ার্ড বা কোনো একটা গদ্য পদ্য তোমার হচ্ছে যে কিওয়ার্ডগুলো যোগ করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর যারা কিওয়ার্ড যোগ করতে পারো না বা বুঝছো না, তারা একটু প্র্যাকটিস করো, ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। আমি যে পরীক্ষাগুলো নিচ্ছি এবং তোমাদের প্রতিনিয়ত যে পরীক্ষাগুলো নিচ্ছি, এই পরীক্ষাগুলো স্পেশালি রিটেন পরীক্ষাগুলো দাও। আর যারা রিটেনে তোমার হচ্ছে মনে করো তোমার রিটেন বুঝছো যে আমি ভালো করতে পারবো না, ঠিক আছে, আই থিঙ্ক তোমরা সবাই ভালো করবা, বাট তাও মনে খোসা দিচ্ছে যে আমি রিটেনে ভালো করতে পারবো না, তারা অবশ্যই এমসিকিউর জন্য অবশ্যই ভালো করে পড়ো। এমসিকিউ অবশ্যই মেইন ফোকাস দাও, যে এমসিকিউ আমাকে 60-এর মধ্যে অবশ্যই 50+, ঠিক আছে, 50+ নাম্বার তুলতে হবে আমাকে। কারণ কি আমি রিটেনে আমার নাম্বার হচ্ছে কি আমি ইংলিশে পারবো না, ঠিক আছে, বাট আমাকে অবশ্যই এমসিকিউ বেশি ফোকাস দিতে হবে। আচ্ছা, বাংলার ক্ষেত্রে তোমার দেখো যে অনুচ্ছেদ থেকে ক খ গ ঘ যে
4টা বা 5টা প্রশ্ন আনসার দিতে হবে। এখানে কিন্তু অবশ্যই তোমার যে এইচএসসির যে তোমার ক খ গ ঘ সেই রকম কিন্তু ক খ গ ঘ নয়, তোমাকে যা চাবে তাই কিন্তু লিখতে হবে। দেখো এইচএসসি তোমার প্রথমে লিখছো জ্ঞানমূলক, যে অপরিস্থা গল্পের গল্পের কথকের নাম কি, ঠিক আছে, অনুপম, জাস্ট এইরকম কিন্তু সিম্পল একটা দিবে না। এখানে দেবে এই যে দেখো টুপির তেজ বলতে অনুচ্ছেদ কি বোঝানো হয়েছে, এই যে টুপির তেজ, অর্থাৎ টুপির তেজ দ্বারা যা বোঝানো হয়েছে তাই লিখবা। যেমন কি টুপির তেজ বলতে মুক্তিযোদ্ধার চেতনা কথা বলা হয়েছে, প্রথম লাইনেই শেষ, প্রথম লাইনে কি, এটা যখন স্যাররা দেখবে প্রথম লাইনে কিন্তু তোমার 1 মার্ক কনফার্ম। অর্থাৎ তোমার যে এই যে অনুচ্ছেদ থেকে যদি একটা অনুচ্ছেদ আসে, অনুচ্ছেদ থেকে ক খ গ ঘ এরকম 4টা বা 5টা প্রশ্ন লিখতে বলে, তাহলে কি যে টুপির তেজ বলতে অনুচ্ছেদ কি বোঝানো হয়েছে 3 থেকে 4 লাইন, 2.5 মার্কের জন্য আসে, এটা 2.5 মার্কের জন্য আসে, 3 থেকে 4 লাইন লিখলে এনাফ, ঠিক আছে। তাহলে কি প্রথম লাইনেই লিখলে যে টুপির তেজ বলতে মুক্তিযোদ্ধার চেতনা বলা হয়েছে। অনেকজন লেখে যে টুপির দেশ বলতে অনুচ্ছেদে কি বোঝানো হয়েছে নিচে দেওয়া হলো, এই যে নিচে দেওয়া হলো ভাই, এটা লেখা যাবে না, ঠিক আছে। প্রথম লাইনেই লিখবা হচ্ছে যে টুপির তেজ বা মাঘের সন্ন্যাসী বা 18 বছর বয়স থেকে, বা তোমার হচ্ছে বিদ্রোহী কবিতার কোন একটা লাইন দিল, যে কোন একটা লাইন দিল যে বলবীর বল উন্নত মমশির শির নেহারি আমায় নতশির ওই শিকড় হিমাদ্রি আমি চির দুর্দম দুর্মৃত নৃশংস, এই যে আমি চির দুর্দম দুর্মৃত নৃশংস, এটা দ্বারা লেখক কি বুঝিয়েছেন, ঠিক আছে, ওই লাইনটা তারা কি বুঝিয়েছে জাস্ট ওটা লিখলে হবে। আরেকটা কথা বলি, তোমাদের যে গদ্যপূর্ণ নাটক উপন্যাসে রয়েছে অধ্যায় শেষে যে শব্দার্থ রয়েছে ওই শব্দার্থগুলো ভালো করে পড়ে যাবা, ঠিক আছে। বিশেষ করে 18 বছর বয়স, তারপর হচ্ছে তোমার ফেব্রুয়ারি 1969, এগুলো কিন্তু ভালো করে পড়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো যে অনুচ্ছেদের রেইনকোটটি কিসের প্রতীক উঠেছে, এই যে রেইনকোটটি কিসের প্রতীক উঠেছে তার সংক্ষিপ্তে লেখো। তো রেইনকোটটি কিসের প্রতীক, অবশ্যই প্রতিবাদী, অন্যায় বিরুদ্ধে সোচ্চার, নিজের অধিকার আদায়ের সংগ্রামী, এই দেশকে শক্তমুক্ত করার জন্য নিবেদিত প্রাণ একজন মুক্তিযোদ্ধার প্রতীক হয়ে উঠেছে। প্রত্যেকটা কিওয়ার্ড এখানে কিন্তু, প্রত্যেকটা কিওয়ার্ড, এই যে রেইনকোট একজন প্রতিবাদী, অন্যায় বিরুদ্ধে সোচ্চার, নিজের অধিকার আদায়ের সংগ্রামী, দেশকে শত্রুমুক্ত করার জন্য নিবেদিত প্রাণ একজন মুক্তিযোদ্ধার প্রতীক হয়ে উঠেছে। জাস্ট এই কয়টা লাইন যদি লেখো তাও তোমার 2 দেবে, 2.5 মার্ক দিয়ে দেবে, অত লেখার দরকার নেই। এই যে এখানে যা লিখছে না এত লেখার দরকার নাই, কারণ তোমার আসবে হচ্ছে 2.5 মার্কের জন্য, তুমি লিখবে হচ্ছে 3 লাইন সর্বোচ্চ, কারণ তোমার বলেছে যে রেইনকোটটি কিসের প্রতীক, তোমার যা চাবে তাই দেওয়া। আচ্ছা, তাহলে এগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমার গদ্যপদ্য নাটক উপন্যাসের আমি তোমাদের বলছি যে লেকচার শিট তোমাদের দিয়েছি, ওইগুলো ভালো করে পড়বা। এবং যাদের সমস্যা রয়েছে কোনো একটা লাইনের, মনে করো তোমার হচ্ছে বিদ্রোহী কবিতার কোনো একটা লাইন, বা অপরিস্থা, বা তোমার হচ্ছে বিলাসী, তোমার ফেব্রুয়ারি 1969, 18 বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি, যেগুলো রয়েছে কোনো একটা লাইন বুঝতে পারছো না অবশ্যই বলবা, ইনশাল্লাহ সেই লাইনের হচ্ছে, কারণ আমি চাই প্রত্যেকটা লাইনে তোমরা যেন ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারো, প্রত্যেকটা লাইনে কিন্তু জানতে হবে, ঠিক আছে। কোনো লাইন না জেনে যাবা না যেগুলো ইম্পর্টেন্ট। আর 52 দিনগুলো অর্থাৎ বঙ্গবন্ধু নিয়ে যেগুলো রয়েছে সেগুলো পড়ার দরকার নেই, কারণ সেগুলো কখনো আসবে না, আসার সম্ভাবনা অনেক কম, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝছো। অর্থাৎ তোমাদের এই যে তোমার একটা উদ্দীপক থেকে যে ক খ গ ঘ লিখতে হবে, তোমার এটা অবশ্যই তোমার যা চাবে তোমাকে তাই লিখতে হবে। আচ্ছা, এইবার একটা কথা, যে একটা উক্তি দেবে, উক্তি থেকে ব্যাখ্যা, মানে এটা কিন্তু ওইটা সেম, কারণ এটা দেখো উক্তি দেবে, জাস্ট একটা উক্তি, এর আগে ছিল হচ্ছে একটা উদ্দীপক দেওয়া থাকবে, তোমাকে দিল যে ওই যে বললাম আমি চির দুর্দম দুর্মিত নৃশংস মহাপ্রলয় আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস, বললো যে আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মানি না কোনো আইন, আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন, এই যে আমি মানি না কোনো আইন, ঠিক আছে, আমি মানি না কোনো আইন। এখানে লেখক কি বুঝিয়েছেন, বা এই লাইনটা তারা তুমি কি বোঝো, বা এই লাইনটি ব্যাখ্যা করো, সব একই কথা। তাহলে কি অবশ্যই তোমার হচ্ছে, যদি তুমি পারো অবশ্যই লিখবা যে বিদ্রোহী, এই লাইনটি হচ্ছে তোমার কি বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলামের, অর্থাৎ কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার আমি মানি না কোনো আইন, অর্থাৎ ব্রিটিশ উপনিবেশিক কোনো আইন তিনি মানেন না, অর্থাৎ প্রথম লাইনেই এই যে কিওয়ার্ডগুলো কিন্তু যোগ করতে হবে। এখন তোমার মনে নাই যে এটা কাজী নজরুল ইসলাম লিখছে কি রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে, মনে নাই, দেওয়ার দরকার নাই, বারবার করে এক কথাই বলছি কারণ তোমরা যেন ভুল করবা না, স্মরণ করে দিচ্ছি, ঠিক আছে। এগুলো কমন মিস্টেক, এগুলো কিন্তু ভুলভাল করা যাবে না, কারণ দেখবা যে তোমাদের হচ্ছে রিটেনে কিন্তু এই মার্ক এটা কিন্তু অনেক আকাশ পাতাল তফাৎ করে দেবে। তোমাদের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা কিন্তু রিটেনে লিখিত অংশে কিন্তু অনেক মার্ক পাবে, ঠিক আছে। আর যারা হচ্ছে এভারেজ
তারাও পাবে, আর যারা দেখবা একদমই পারবে না, মানে যারা লাস্ট হবে তারা তো লিখবেই না, ঠিক আছে, যে আমি পারি না, আমি লিখবো না। বাট আমি প্রথমে কি বললাম, প্রত্যেকটা আইটেম কিন্তু টাচ করে আসবে এবং প্রত্যেকটা আইটেম লিখে আসবা, বাংলা এবং ইংলিশ বোথ। মনে রাখবা, তুমি যা পারো, এখনো সময় আছে, ভালো করে শেখো, এখনো অনেক সময় রয়েছে। আমি মনে করলি, মানে আমি যদি মনে করি যে আজকে তুমি শেষ করবা বাংলা লিখিত অংশ, এই যে প্রত্যেকটা টপিক, ইনশাআল্লাহ প্রত্যেকটা টপিক কিন্তু তুমি পারবা, ঠিক আছে। ইংলিশে তুমি হচ্ছে 2 দিন নাও, ঠিক আছে। সো প্রত্যেকটা আইটেম কিন্তু তুমি লিখে আসবা এবং তুমি সবসময় লেখার চেষ্টা করবে ইংলিশ অংশে, কারণ ইংলিশ তোমার মাতৃভাষা নয়। ইংলিশে তুমি 45 মিনিটের মধ্যে তুমি প্রথম 27 মিনিট নাও, ঠিক আছে। ধীরে ধীরে আস্তে আস্তে লেখো, বাট ধীরে ধীরে বলতে এই নাই যে একদম ঘুমিয়ে ঘুমিয়ে লিখবা। ইংলিশ এই জন্য লিখবা কারণ দেখো, ইংলিশ যদি প্রথমে লেখো তাহলে অবশ্যই ইংলিশ তোমার হচ্ছে মাতৃভাষা নয়, তুমি কিন্তু লাস্টে যাই লিখতে যাবা, তোমার কিন্তু বানান ভুল হবে। আর জোরে জোরে লিখতে গিয়ে লাস্টে যখন বলবে যে এই খাওয়া দাও আর 10 মিনিট 5 মিনিট রয়েছে, তখন কিন্তু তোমার একটা হার্টবিট বেড়ে যাবে, ঠিক আছে। তখন কিন্তু স্পেলিং মিস্টেক করবা, গ্রামার মিস্টেক করবা, মানে ভুল ভাল লিখবা, তখন কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন সৃষ্টি হবে তোমার খাতার উপর। আর প্রথমেই তোমার হচ্ছে যেগুলো পারবা অবশ্যই লিখবা, যেগুলো পারবা। আর ওখানে কিন্তু যেগুলো পারবা সেগুলো আগে লিখবা এরকম নাই, ওখানে কিন্তু একটা সিকোয়েন্স থাকে। সিকোয়েন্স বলতে তোমার ধরো প্যারাগ্রাফ এসছে, তোমার কিন্তু প্যারাগ্রাফের জন্য একটা নির্দিষ্ট জায়গা দেওয়া থাকবে, ঠিক আছে, এরকম একটা নির্দিষ্ট জায়গা দেওয়া থাকবে, এই নির্দিষ্ট জায়গার মধ্যেই কিন্তু লিখতে হবে। তারপর মনে করো এক্সপ্লেনেশন বা 5টা ওয়ার্ড দিলেও সেই 5টা ওয়ার্ডের 5টা মিনিংফুল সেন্টেন্স মেক করতে হবে, অর্থাৎ ওরা কিন্তু একটা সিকোয়েন্স অনুযায়ী তোমাকে দেবে। অর্থাৎ তোমাকে কিন্তু প্যারাগ্রাফ এই যে প্রথমেই, তারপর হচ্ছে কি তোমার বললাম এক্সপ্লেনেশন, তারপর হচ্ছে তোমার দিল হচ্ছে যে একটা মনে করো অ্যাপ্লিকেশন লিখতে দিল, বা মনে করো তোমার হচ্ছে লিটারেচার থেকে প্রশ্ন আসলো বা শর্ট প্রশ্ন আসলো, ঠিক আছে। ওরা কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করে তোমাকে দেবে এবং তোমাকে সেইভাবে লিখতে হবে। এইবার তোমার যেটা তুমি মনে করো প্যারাগ্রাফটা পারছো, অবশ্যই তুমি প্যারাগ্রাফটা আগে হাত দিবা। তারপর হচ্ছে তুমি শর্ট প্রশ্নগুলো পারছো, অবশ্যই শর্ট প্রশ্নগুলো আগে হাত দিবা। কিন্তু তোমাকে লিখতে হবে, প্রত্যেকটা আনসার দিয়ে আসবা, কোনো নেগেটিভ মার্কিং নেই, আমি বারবার করে বলছি, প্রত্যেকটা আনসার দিয়ে আসবা। আচ্ছা, এই যে তোমার হচ্ছে কোনো একটা উক্তি দেবে, উক্তি থেকে কিভাবে লিখবা দেখো, তোমাকে যে একটা উক্তি দিল, মনে করো তোমাকে দিল যে নিজেকে তার ছ্যাঁচড়া নোংরা নর্দমার মতো লাগে, এই একটা উক্তি। এটা কিন্তু তোমার কোথা থেকে নেওয়া হয়েছে, এটাও কিন্তু তোমার মাসিবুসি গল্প থেকে নেওয়া হয়েছে। দেখো, আলোচ্য উক্তিটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত মাসিবুসি গল্প থেকে নেওয়া হয়েছে। এই যে কি একটা সুন্দর একটা কিন্তু উক্তি। এখন মনে করো যে আলোচ্য উক্তিটি মানিক বন্দ্যোপাধ্যায়, এই বন্দ্যোপাধ্যায় মারান্ডা মনে নাই বা মাসিবুসি গল্প থেকে নেওয়া হয়েছে, এটা তোমার মনে নাই, কিন্তু তুমি জানো যে এই যে উক্তিটা দিয়েছে নিজেকে তার ছ্যাঁচড়া নোংরা নর্দমার মতো লাগে, এই উক্তিটা তোমার মনে আছে যে এটা আমি ব্যাখ্যা করতে পারবো, ঠিক আছে। কিন্তু তোমার মনে নাই যে মানিক বন্দ্যোপাধ্যায় বা মাসিবুসি গল্প, তোমার দেওয়ার দরকার নেই, তুমি ওই উক্তিটাই ব্যাখ্যা করে আসো, কারণ তোমার ব্যাখ্যা চাইছে, ঠিক আছে, তোমার কিন্তু রেফারেন্স চাইনি, ঠিক আছে। তো দেখো, তারপর লিখছে কি, গায়ের লোকেরা স্বভাব, মানে গায়ের লোকেদের স্বভাব বৈশিষ্ট্য এবং মাসিবুসির যে অসহায় মাঝে যে স্বামীর যে অত্যন্ত যে নির্যাতন করত, অর্থাৎ এখান থেকে কিন্তু 2 থেকে 3টা লাইন রিলিভেন্ট, প্রাসঙ্গিক হতে হবে, ঠিক আছে। কিওয়ার্ড যোগ করবা, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, লিখিত অংশ কি মনে হচ্ছে যে পারা যাবে? তারপর দেখো, আবার সালাম নামবে রাজপথে, 21শে কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। এটা কি কবি শামসুর রহমান, এই যে রহমান এই বানানটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ কি অনেকে দেয় শামসুর রহমান, ঠিক আছে। আচ্ছা, কবি শামসুর রহমান ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়া ফুলকে আমাদের ভাষা সংগ্রামী চেতনার সাথে একাত্ম করে দেখেছেন। অর্থাৎ এই যে ফুলকে আমাদের ভাষা সংগ্রামী চেতনার সাথে একাত্ম করে দেখেছেন। প্রতি বছর ফেব্রুয়ারি শহরের পথে পথে কৃষ্ণচূড়া ফুল ফোটে, এসব দেওয়ার দরকার নেই, এখানে যে রয়েছে, অর্থাৎ 21শে কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং কেন। দেখো, যারা কিন্তু রিটেনের নাম্বার বেশি তোলে তারা কিন্তু হচ্ছে প্রশ্ন যা চাই তাই কিন্তু লেখে। এখানে এই বইও কিন্তু অনেকটা তোমার হচ্ছে অতিরিক্ত লেখা রয়েছে, এইগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। কিভাবে অ্যাভয়েড করবা দেখো, আমি শিখিয়ে দিই। কবি শামসুর রহমান ফেব্রুয়ারি 1969 কবিতা কৃষ্ণচূড়া ফুলকে আমাদের ভাষা আন্দোলন ভাষা সংগ্রামী চেতনার সাথে একাত্ম করে দেখেছেন। ফাইন, এটা খুব ভালো, কারণ প্রথম লাইনেই হচ্ছে কি এই চেতনার রং দ্বারা কি বোঝাচ্ছে সেটা বলছে। আচ্ছা, প্রতি বছর ফেব্রুয়ারি শহরের পথে পথে কৃষ্ণচূড়া ফুল ফোটে, এই লাইনটা না দিলেও চলবে। তারপর দেখো, তাই 21শে কৃষ্ণচূড়া কবি আমাদের চেতনার রঙের সঙ্গে মিলিয়ে নিতে চান। ভাষার জন্য
ভাষার জন্য যারা রক্ত দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, তাদের ত্যাগ আর মহিমা যেন মূর্ত হয়ে ওঠা থরে থরে। এই যে এই লাইনটা, লাস্টে যে লাইনটা আর এই প্রথম লাইনটা, হ্যাঁ, এই যে এই ডেল লাইন আর লাস্টে যে 2 লাইন, এই যে ভাষার জন্য যারা রক্ত দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, তাদের ত্যাগ আর মহিমা যেন মূর্ত হয়ে ওঠা থরে থরে ফুটে থাকা লাল কৃষ্ণচূড়ায়। এই যে যে 2টা লাইন এবং প্রথমে এই যে তোমার 2.5 মার্কের জন্য আসবে, কিন্তু এখানে কি কয়টা লাইন দেখো, এটা কিন্তু ছোট অনেক, হ্যাঁ, 5 লাইন লিখছে, এত লেখার দরকার নাই। তুমি হচ্ছে যদি 2.5 মার্কের জন্য আসে, অবশ্যই তুমি হচ্ছে কি বলবো 3 থেকে 4 লাইন লিখবা। দেখো আরেকটা দেখি, সেই ফুল আমাদের প্রাণ। আচ্ছা, আলোচ্য অংশটুকু কবি শামসুর রহমানের রচিত ফেব্রুয়ারি 1969 কবিতা থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, প্রথমেই এই যে এমন করে লিখবা যে কবি শামসুর রহমান ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়া ফুলকে, মানে এই যে সেই ফুল আমাদের প্রাণ, এটা দ্বারা কি বোঝানো হয়েছে, এবং প্রথমে লিখবা হচ্ছে কবি শামসুর রহমান, অর্থাৎ ওই লেখককে বা কবিকে, এবং এই যে কবিতাটা বা গদ্য পদ্য নাটক উপন্যাস এখানে লিখবা, এবং প্রথমে লিখবা হচ্ছে লেখকের বা কবির নাম, তারপর লিখবা ওই গদ্য বা পদ্যর নাম, অর্থাৎ কবি শামসুর রহমান, বা লিখবা হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম, বা কবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, বা রবীন্দ্রনাথ ঠাকুর কবি লেখার দরকার নেই, রবীন্দ্রনাথ ঠাকুর, অপরিচিত গল্পটি, ঠিক আছে, যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের গল্প, বা বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের। তো এরকম করে তারপর দেখো কবিতায় কৃষ্ণচূড়া ফুলকে, তাহলে কি এখানে লিখবা হচ্ছে সেই ফুল আমাদের প্রাণ, এটা দ্বারা আমাদের ভাষার সংগ্রামী চেতনার সাথে একত্র করে দেখেছেন। অর্থাৎ এখানে যে আলোচ্য অংশটুকু কবি শামসুর রহমান রচিত ফেব্রুয়ারি 1969 কবিতা থেকে নেওয়া হয়েছে, এত লেখার দরকার নেই, এক লাইনেই অর্থাৎ কবি এবং কবিতার নাম, অর্থাৎ গদ্য পদ্য নাটক উপন্যাসের নাম, এবং ওই লাইনটা দ্বারা কি বোঝাইছে একটা লাইনে শেষ করবা। এইবার কি করবা, লাস্টে যে 2 থেকে 3টা লাইন লিখবা, ওর সাথে রিলিভেন্ট লাইনগুলো লিখবা। যেমন সেই ফুল আমাদের প্রাণ কথাটি দিয়ে কবি লিখবা এই যে সেই ফুল আমাদের প্রাণ। দেখো সেই ফুল আমাদের প্রাণ, এটা লিখতে কিন্তু প্রায় 1 মিনিট লেগে যাবে, বা 30 সেকেন্ড লাগবে। লিখবা যে আলোচ্য উক্তিটি দ্বারা, লিখবা কি আলোচ্য, কিছু কিছু কিন্তু তোমাকে সিস্টেম ফলো করতে হবে। যে লিখবা হচ্ছে এই যে আলোচ্য উক্তি, অর্থাৎ সেই ফুল আমাদের প্রাণ, বা 21শে কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। এত এত লেখার দরকার নেই, লিখবা যে কারণ উক্তিটা তো দেওয়া রয়েছে প্রশ্ন, তাই না? তোমার লিখবা হচ্ছে যে আলোচ্য উক্তিটি দ্বারা, জাস্ট এইরকম আলোচ্য উক্তি দ্বারা বা আলোচ্য কথাটি দ্বারা কবি ভাষা শহীদের আত্মত্যাগে দুঃখিনী মায়ের চোখের জলে যে ফুল ফুটেছিল তা বুঝিয়েছেন। ঠিক আছে, এই যে আবার লিখে দেখো, কবির মনে হয় ভাষা শহীদের রক্তের বুদ বুদ কৃষ্ণচূড়ার ফুল হয়ে যেন ফোটে শহরের পথে পথে। না, এসব লেখার দরকার নেই, সেই ফুল আমাদের প্রাণ। তারপর দেখি, ভাষার জন্য যারা রক্ত দিয়েছেন, সেই বীরের রক্ত সন্তান হারা জননীর চোখের জল, যে চেতনা দীপ্ত ফুল ফোটে তা কবি কাছে প্রাণস্বরূপ। ঠিক আছে, সেই চেতনায় আজ আমরা স্বাধীন জাতি। এই যে লাস্টে যে 2 লাইন অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এই তোমাদের যে বইটা দিয়েছে, এখানে যে তোমার প্রত্যেকটা উক্তির যে ব্যাখ্যা রয়েছে, ইভেন তোমাদের যে অভিযাত্রী বাংলা বিচিত্রা রয়েছে, প্রত্যেকটা গদ্য পদ্য নাটক বর্ণনা শেষে দেখবো হচ্ছে এরকম তোমার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। ঠিক আছে, এই দেখো কি একটা গভীর অন্যায় তীব্রতার ক্ষোধার আরশ পর্যন্ত কেঁপে উঠেছে, এরকম কোন একটা উক্তি দিল, গুরুত্বপূর্ণ একটা উক্তি তোমরা ব্যাখ্যা করতে। এটা তোমার হচ্ছে যে লাল ষোলো উপন্যাস থেকে। এই যে সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত লাল ষোলো উপন্যাসে মসজিদের মুখে থুতু দেওয়ার সময়, অর্থাৎ জমিলা যে থুতু মারে তোমার মসজিদের, সেটাই কিন্তু এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। তো এখানে তোমার যে কনটেক্সট মানে রিলিভেন্ট, এখন তুমি যদি অন্য টপিক নিয়ে বলো, ঠিক আছে, তাহলে কিন্তু হবে না। এই যে থুতু দেওয়ার ফলে কিন্তু কি একটা গভীর অন্যায়ের তীব্রতায় খোদার আরশ পর্যন্ত কেঁপে উঠলো। এই যে থুতু লিখে করছে, তুমি কিন্তু বুঝতে পারছো যে এটা হচ্ছে মানে এই টপিক থেকে আসছে। প্রথম লাইনে লিখবা, ইনশাআল্লাহ তোমার হচ্ছে সম্পূর্ণ মার্ক দিতে সে বাধ্য। আচ্ছা, আশা করি বুঝছো। আচ্ছা, এটা লেখা যাবে না, আর নাম্বার বুঝে লিখতে হবে। আরেকটা কথা বলি, শব্দ গঠন, বাংলা ক্ষেত্রেও কিন্তু শব্দ দেখা থাকবে, শব্দ থেকে বাক্য গঠন। ঠিক আছে, আর এই যে শব্দগুলো অবশ্যই তোমাদের যে শব্দত্বগুলো আমি কিন্তু পড়তে বলেছি, আর এখানেও কিন্তু প্রত্যেকটা গদ্য পদ্য নাটক উপন্যাসের গুরুত্বপূর্ণ শব্দগুলো দেওয়া রয়েছে। দেখো এই যে বইটাই তোমার, এই যে অভ্র কিন্তু তোমার হচ্ছে অভ্র, এই যে শব্দগুলো দেওয়া থাকবে, এই শব্দের কিন্তু একটা মিনিং থাকবে। ঠিক আছে, মানে একদমই সহজ শব্দ দেওয়া থাকবে না। যেমন মৃদঙ্গ, প্রদোষ মানে কি সন্ধ্যা। এখন প্রদোষ মানে তুমি জানো না যে এটার অর্থ কি, তাহলে কি অবশ্যই তোমার এই মিনিংগুলো জানতে হবে। তোমার যে শব্দার্থগুলো আমি বললাম যে প্রত্যেকটা গদ্য পদ্য নাটক উপন্যাস শেষে কি শব্দার্থ দেওয়া রয়েছে, এই যে প্রদোষ মানে যে সন্ধ্যা, এটা তুমি জানো না, তাহলে কি তুমি লিখতে পারবা? তুমি কিন্তু লিখতে পারবো না। এই যে কাল প্রদেশ হয়ে আপনাদের দাওয়াত, কি সুন্দর সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, তারপর যে নড়ি মানে কি লাঠি,
মাদুর মানে হচ্ছে ফরাস, জোয়ান মানে হচ্ছে যুবক, ঠিক আছে। তারপর হচ্ছে সালতি। তো এই অবশ্যই এগুলো হচ্ছে যে ভাটা মানে কমে যাওয়া, সালতি মানে বেশি ধরনের নৌকা, কাঠারি মানে কাটবার যন্ত্র, খুনসুটি ফিসফিস করে আলাপ, পাশুটি মানে কি ফ্যাকাশে, লগি মানে কি লম্বা লাঠি, রসুই মানে কি রান্না। সো এই যে শব্দার্থগুলো রয়েছে, এই যে শব্দার্থগুলো অবশ্যই পড়বা এবং এগুলো জানলে ইনশাআল্লাহ তোমরা এমনি সেন্টেন্স মেক করতে পারবা। বাট আগে থেকে একটু প্র্যাকটিস করে যাবা। আর তোমাদের তো পরীক্ষা নিচ্ছি, ইনশাআল্লাহ পরীক্ষাগুলো দাও, ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা, তোমরা কি বুঝছো? কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই করবা। বুঝছো কিনা সবাই? আচ্ছা, সবাই কি বুঝছি? আচ্ছা, এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে বাক্য রূপান্তর। ইংলিশে ওটা আসতে পারে, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। যেমন সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, কম্পাউন্ড থেকে সিম্পল। তারপর কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে কিন্তু তোমার ভয়েস থাকে, ডিগ্রি থাকে, তারপর অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ, এরকম প্রত্যেকটা আইটেম কিন্তু থাকে। সো ডিগ্রি, ভয়েস এগুলো কিন্তু ভালো করে দেখে যাবা। আর বাংলার ক্ষেত্রে দেখো, তোমাদের এই যে বইয়ে দেওয়া রয়েছে এবং তোমাদের বিগত সালের বোর্ড প্রশ্নগুলো, এইচএসসি বিগত সালের বোর্ড প্রশ্নগুলো অবশ্যই দেখবা, ঠিক আছে। প্রত্যেকটা বোর্ড প্রশ্নগুলো একবার করে চোখ বলে যাবা, ইনশাল্লাহ পেরে যাবা। শেষ মুহূর্তে এসে একটা কথাই বলবো, যাদের স্বপ্ন, হ্যাঁ, যাদের স্বপ্ন শুধুমাত্র খুলনা ইউনিভার্সিটি, আমার অনেক স্টুডেন্ট দেখলাম চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট রয়েছে, যাদের স্বপ্ন হচ্ছে খুলনা ইউনিভার্সিটি। আমি বুঝছি না, হ্যাঁ, এক একজনের হচ্ছে তোমার হচ্ছে দৃষ্টিভঙ্গি এক এক রকম, ঠিক আছে। অবশ্যই তাদের খুলনা ইউনিভার্সিটির স্বপ্ন। তো যাদের স্বপ্ন হচ্ছে একদমই খুলনা ইউনিভার্সিটি, তারা অবশ্যই তোমার রিটেন, অবশ্যই এখনো সময় রয়েছে, রিটেন ভালো করার চেষ্টা করো। কিন্তু যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী, গুচ্ছ, তারা অবশ্যই রিটেন বা খুলনা ইউনিভার্সিটি ফোকাস না করে আমি বলবো অবশ্যই রাজশাহী ইউনিভার্সিটি এবং গুচ্ছ থেকে ফোকাস করো, কারণ ওখানে কিন্তু রিটেন নেই, এত এক্সট্রা প্যারা নাই, ঠিক আছে। আর যাদের স্বপ্ন অবশ্যই খুলনা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি ল, খুলনা ইউনিভার্সিটি ইকোনমিক্স, ইংলিশ, ঠিক আছে, তাদের অবশ্যই তোমরা কিন্তু এখনও সময় আছে, এখনও কিন্তু রিটেন অন্তত দিনে হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু প্র্যাকটিস করো। আর আমি বলবো যাদের স্বপ্ন নাই, মানে যাদের খুলনা ইউনিভার্সিটি মানে চান্স পেলেও হবে, না পেলেও হবে, এরকম, ঠিক আছে, 50-50, তারা অবশ্যই তোমার গুচ্ছ এবং রাজশাহী এখনও পরীক্ষা বাকি রয়েছে, তারা কিন্তু ওইটার প্রিপারেশন ভালো করে নাও। আর খুলনা ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি প্রিপারেশন কিন্তু এক নয়, কারণ খুলনা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন কিন্তু সহজ দেয়, দেখবা রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু অনেক প্রশ্ন রিপিট আসে। তোমার রাজশাহী ইউনিভার্সিটি কিছু কিছু টপিক থেকে প্রশ্ন বারবার রিপিট আসে, ইভেন পোস্ট ব্যাংক পড়লেও কিন্তু হয়ে যায়। কিন্তু খুলনা ইউনিভার্সিটি কিন্তু এরকম নাই। খুলনা ইউনিভার্সিটি কিন্তু দেখো লিটারেচার একটা কঠিন টপিক থেকে প্রশ্ন আসবে, তারপর কি এটা কিন্তু বিসিএস এর টপিক, লিটারেচার ইংলিশ, ঠিক আছে, তারপর ফিগার অফ স্পিচ, তো এইগুলো কিন্তু বিসিএস এর টপিক। খুলনা ইউনিভার্সিটি তোমার হচ্ছে কি কিছু কিছু প্রশ্ন হচ্ছে টেরা মার্কা প্রশ্ন করে। সো আমি বলবো যাদের স্বপ্ন একদমই খুলনা ইউনিভার্সিটি, তবে একটা কথা, খুশির সংবাদ, যে খুলনা ইউনিভার্সিটি কিন্তু টপ লেভেলের সাবজেক্ট বা টপ পজিশন করতে হলে কিন্তু তোমার অন্য অন্য ইউনিভার্সিটির মতো অত নাম্বার না পেলেও চলে। তুমি যদি হচ্ছে খুলনা ইউনিভার্সিটি, তুমি যদি হচ্ছে ধরো 100 মার্কের যে পরীক্ষা তোমার, এই 100-র মধ্যে তুমি হচ্ছে কত, তুমি হচ্ছে যদি 75 বা 70+, ঠিক আছে, যারা 70+ নাম্বার তুলতে পারবে তারা কিন্তু টপ পজিশন পাবে, মানে 100-র মধ্যে তারা তো সিরিয়াল থাকবেই, ইভেন তারা হচ্ছে 50-এর মধ্যে সিরিয়াল থাকবে। অর্থাৎ 70+ নাম্বার পেলে তুমি কিন্তু আইন বা ইকোনমিক্স, ইংলিশ, মানে আইন, তোমাদের অনেকের স্বপ্ন আইন নিয়ে পড়া খুলনা ইউনিভার্সিটি, তাদের ইনশাল্লাহ পূরণ হবে ইনশাল্লাহ। সো খুলনা ইউনিভার্সিটি চান্স পেতে গেলে আহামরি এমন মার্ক পেতে হয় না, বা 50, মনে করো কাট মার্ক 40, ঠিক আছে, এই 40 মার্ক পেলে তোমরা কিন্তু পাস করবা। 40 মার্ক বা 45 পেলেই কিন্তু তোমরা, বা 50 যদি পাও, একটা এভারেজ কিন্তু একটা সাবজেক্ট পাবা, ঠিক আছে। সো স্বপ্ন থাকবে অবশ্যই 70+ মার্ক তোলা। আচ্ছা, বাক্য রূপান্তর, বাক্য রূপান্তর এটা হচ্ছে এই যে বললাম, যেমন যৌগিক থেকে তোমার হচ্ছে সরল, সরল থেকে কি যৌগিক, ঠিক আছে। যেমন তোমরা জানো যে একটা সরল বাক্য কয়টা ফাইনাইট ভার্ব থাকে। এখন যদি এটা বোঝাতে যাই, ঠিক আছে, এখন এই যে তোমার হচ্ছে যে প্রশ্নবোধক বাক্য কি, না বোধক বাক্য কি, হ্যাঁ বোধক বাক্য, এটা কিন্তু অনেক হিউজ একটা টাইম। আচ্ছা, তারপরে টপিকটা কি, তোমার এ কলম বি কলম।
যেমন তোমাকে এ কলমে দিল বিভিন্ন লেখকদের সাহিত্যকর্ম এবং বি কলমে দিল হচ্ছে সেই লেখকের নাম। তেমনিভাবে তোমার এ কলমে দিলে হচ্ছে বিভিন্ন গদ্যপদ নাটক উপন্যাসের থেকে আসা গুরুত্বপূর্ণ লাইন, যেমন আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না, এটা কিন্তু রয়েছে হচ্ছে বিড়ালের। তারপর হচ্ছে কি আলোতে অন্ধকারে মেশা সেও এক স্বপ্ন, অর্থাৎ যখন অনুপম বলে যে আলোতে অন্ধকারে মেশা সেও এক স্বপ্ন অপরিষ্কার, ঠিক আছে। তো এইরকম করে কোনো একটা গুরুত্বপূর্ণ লাইন দিল এবং পরে হচ্ছে সেই গদ্যপদ নাটক উপন্যাসের নামগুলো দিল। অর্থাৎ এখান থেকে তোমার এ কলাম এবং বি কলাম কিন্তু মিল করতে দিতে পারে। আবার মনে করো এই পাশে দিল হচ্ছে একটা গ্রামার আইটেম এবং এই পাশে দিল সেই গ্রামার আইটেমের নাম, ঠিক আছে, ধ্বনি পরিবর্তন, সমাস। আবার এই পাশে দিল মনে করো বিভিন্ন সমাস এবং এই পাশে দিল হচ্ছে সেই সমাসের নাম। অর্থাৎ এ কলম বি কলম আসতে পারে, না আসতে পারে, বাট টপিকটা আসলে ইনশাল্লাহ তোমরা পারবা। আহামরি এমন কিছু টপিক থেকে প্রশ্ন আসবে না। আচ্ছা, এবার দেখো গ্রামার সাইড থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় কয়টি ও কি কি। আচ্ছা দেখো, এই যে বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় কয়টি ও কি কি, তারপর হচ্ছে ধ্বনি পরিবর্তন, যে বেসিক যে রুলসগুলো, জাস্ট বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে যে সমীভবন কাকে বলে এবং প্রত্যেক প্রকারের উদাহরণ দাও। তোমাকে দিল যে সমীভবন বা তোমার অবিশ্রুতি, অপিনিহিতি, তাহলে কি প্রত্যেকটা এই যে ধ্বনি পরিবর্তনের তোমার হচ্ছে এইগুলোর বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে এবং এই যে বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকার পাশাপাশি কয়েকটা উদাহরণ মনে রাখবা, ইনশাল্লাহ এনাফ। তাহলে কি সমীভবন, ঠিক আছে, তোমাদের যে 9-10 বইটা রয়েছে ওখান থেকে ইনশাল্লাহ পড়ে গেলেই হয়ে যাবে। আচ্ছা, তারপর সন্ধি থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। দেখো বলছে যে গঠনগত দিক থেকে শব্দ কত প্রকার ও কি কি, উদাহরণ সহ লেখো। খাঁটি বাংলা উপসর্গ কয়টি ও কি কি, প্রত্যেক কাকে বলে, কত প্রকার ও কি কি, একটু খেলে দেখে গেলেই ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, বিশেষ্য পদ কাকে বলে, কত প্রকার ও কি কি, দুটি করে উদাহরণ দাও। আহামরি এমন কিছু নাই। অধিকরণ কারক কাকে বলে, কত প্রকার ও কি কি, উদাহরণ দাও। এই যে অধিকরণ কারক, হ্যাঁ তোমরা কি বুঝছো? ক্লাসটি যারা কন্টিনিউ করছে এখনো, আমি জানি তোমাদের অনেক, হ্যাঁ এখনই শেষ করব। আচ্ছা, ক্লাসটি কি বুঝছো সবাই? এগুলো হচ্ছে নোট করবান, বাসায় বসে নোট করবা, যেগুলো হচ্ছে সহজ, ওই যে বললাম বাংলা বানানের 3টা নিয়ম লেখো, যে বিদেশি শব্দের মূর্ধন্য হয় না, দন্তন্য হয়, জাস্ট যেগুলো সহজ বাসায় বসে বসে নত্ব সত্যবিধানের যাদের কাছে এই বইটা রয়েছে পেইড ব্যাচে, তারা হচ্ছে তোমার হচ্ছে নোট করবা। যেমন এই যে বিদেশি শব্দের কি, এটা তোমার কি বলো, প্যাট্রোনস হয় না, হয় কি দন্তস্ব তালবস্য, ঠিক আছে, যেমন শাল, সালাত, রেশম, এই যে গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু তোমার, যেমন স্বাদ প্রত্যয়যুক্ত শব্দে প্যাট্রোনস হয় না, ধূলিস্বাদ, অগ্নিস্বাদ, জাস্ট এই যে তোমার নোট করবা এবং এই যে সহজ রুলগুলো লিখে দিয়ে আসবা, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো শুদ্ধকরণ। এইবার আমি যে বললাম ইংলিশে কিন্তু সেন্টেন্স কারেকশন এবং বাংলায় কিন্তু শুদ্ধকরণ। যেমন এই যে মুমূর্ষ অর্থাৎ তোমার এমন একটা সেন্টেন্স দিল যে রুগীটি মুমূর্ষ অবস্থায়, তাহলে কি মুমূর্ষ বানান কিন্তু ভুল দিল, তাহলে কি অবশ্যই এই মুমূর্ষ, আবিষ্কার, মুহূর্ত, আকাঙ্ক্ষা, লঙ্ঘন, ইংরেজি, এগুলো তোমাদের যে বিগত সালের বোর্ড প্রশ্নগুলো দেখবা, তোমরা যে এইচএসসি পড়ছো এইচএসসি বিগত সালের বোর্ড প্রশ্নগুলো দেখবা এবং এই যে বইটা রয়েছে এই বইটা শেষ করবা, ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে ঈদ, দেখো ঈদ কিন্তু সবাই লেখে এটা, হ্যাঁ ম্যাক্সিমাম সব ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ঈদ মোবারক, কিন্তু ঈদের হয় হর্ষাকার, ঠিক আছে, সমীচীন। তারপর কি চট্টোপাধ্যায়, এই যে বললাম যে চট্টোপাধ্যায়, ন্যূনত, তারপর কি মন কষ্ট, বহিষ্কার, ইংরেজি, আকাঙ্ক্ষা, বুদ্ধিজীবী, রূপালী, এগুলো একটু দেখে যাবা এবং এই যে এই উদাহরণগুলো অবশ্যই দেখবা। রিটেন আহামরি এমন কিছু নাই, তোমরা রিটেন নিয়ে অনেক টেনশন রয়েছে ভাই কি করব। বেসিক্যালি পড়ো হচ্ছে লিটারেচারটা একটু পড়ো, তোমার হচ্ছে ইংলিশটা একটু প্র্যাকটিস করো, ইনশাল্লাহ হয়ে যাবে। আর বাংলা রিটেন তো কিছু বলার নাই, বাংলা রিটেন ইনশাল্লাহ তোমরা পারবা। আর বাংলা রিটেনে অবশ্যই স্পেলিং মিস্টেক করবো না, বানান ভুল করবো না এবং গ্রামার মিস্টেক করবো না। বললা যে হাতি আকাশে ওড়ে, হাতি কখনো তো আকাশে ওড়ে না। সো এরকম করে বাক্যের যে আকাঙ্ক্ষা আসক্তির যোগ্যতা থাকে সেইগুলো ভুল করা যাবে না। আচ্ছা, বাক্য শুদ্ধিকরণ এবং প্যাসেজ আকারেও আসতে পারে। এই দেখো প্যাসেজ, যে তোমাকে দিল যে মনে করো এরকম করে একটা প্যাসেজ দিল যে জীবনের সার্থকতা লাভের জন্য পাঠে মনোযোগী হওয়া জরুরি। এই যে জরুরি বানান কিন্তু ভুল, কারণ কি এখানে জরুরি বানান কিন্তু ভুল। মনীষীদের জীবনী পড়িলে আমরা দেখব কি তারা বিদ্যান, এই যে বিদ্যান বানান কিন্তু ভুল।
তাহলে কি এরকম কিন্তু প্যাসেজ আকারেও আসতে পারে 5 মার্কের জন্য। আচ্ছা, তারপর মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে সারাংশ সারমর্ম, যেটা অনেক ইম্পর্টেন্ট। যে তোমার হচ্ছে কোনো একটা বইয়ের কোনো একটা তোমার কবিতা দিল, সে কবিতা থেকে কিন্তু আসতে পারে, যেমন 18 বছর বয়স কবিতা দিল এবং ওখান থেকে তোমার 8টা লাইনের মধ্যে তোমার সারাংশ সারমর্ম লিখতে বলতো, বা এরকম করে তোমার হচ্ছে এখানে নন টেক্সুয়াল কোনো একটা কি সারমর্ম লিখতে বলতো। অর্থাৎ এখানে এটা দিল এবং সারাংশ সারমর্ম মানে হচ্ছে তোমার কি সংক্ষিপ্ত করে লেখা। তোমার হচ্ছে 12টা লাইন দেওয়া থাকবে, ওই 12টা লাইন থেকে 3টা লাইন লিখতে হবে। অর্থাৎ তুমি হচ্ছে 3 ভাগের 1 ভাগ লিখবা। তোমাদের প্রশ্ন আমি পড়ে নেব, প্রশ্ন পড়ে নিচ্ছি, হ্যাঁ সমস্যা নাই। আচ্ছা, সারাংশ সারমর্ম কেরম করে লিখবা দেখো। সারাংশ সারমর্ম হচ্ছে ওর যে সারমর্ম, অর্থাৎ মূল ভাবের মতোই কিন্তু। অর্থাৎ এই যে তোমার যে টপিক, ধরো তোমার হচ্ছে এটা তোমার দিল, অর্থাৎ আমি কবিতা জানি, আমি গেলেও বিচিত্র পথে হয় নাই সেই সর্বত্রগামী। অর্থাৎ মনে করো এরকম করে তোমার হচ্ছে একটা কবিতা দিল, ঠিক আছে। এই যে 18 বছর বয়স আঘাত আসে, মনে করো এই যে 18 বছর বয়সের, তাহলে কি 18 বছর বয়স প্রবল আবেগ ও জীবনের ঝুঁকি নেওয়ার বয়স। অর্থাৎ এই যে তুমি এটা পড়ে কি বুঝছো, জাস্ট ওটা লিখলে কিন্তু এনাফ। আরেকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কি ভাব সম্প্রসারণ। এখানে এই বই যেগুলো রয়েছে এইগুলো দেখে যাবা এবং বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের এইচএসসি, সেগুলো দেখে যাবা। এর বাইরে থেকে প্রশ্নের সম্ভাবনা অনেক কম। আচ্ছা, এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কি সারাংশ, তারপর হচ্ছে কি ভাব সম্প্রসারণ যে টপিকগুলো, জাস্ট এই যে কিওয়ার্ড, এই যে টাইটেলগুলো, এই টাইটেলগুলো অবশ্যই দেখবা। যে দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে জবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সেই বিচার। অর্থাৎ এখানে যে তোমাদের ক্যাপশনগুলো, অর্থাৎ যে শিরোনামগুলো, এই শিরোনাম বলতে তোমার এমন একটা শিরোনাম দিল যে আমি দিলাম যে সহে সে রহে, ঠিক আছে। তাহলে কি তুমি এটা জানো না, তাহলে কি তোমাকে অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো দেখবা। তোমার যে এইচএসসির বোর্ড প্রশ্ন বলছে আমি, হ্যাঁ, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, এই যে এই ক্যাপশনগুলো দেখবা এবং এই ক্যাপশনের সাথে জাস্ট কয়েকটা লাইন পড়ে যাবা এখান থেকে, যে এটা তারা মূলত কি বোঝাচ্ছে। কারণ এখান থেকে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবা, তুমি এমনি হচ্ছে তুমি লিখতে পারবা। আরেকটা হচ্ছে অনুচ্ছেদ লেখো। অনুচ্ছেদ তোমার রিসেন্ট কোনো একটা টপিক থেকে আসতে পারে অনুচ্ছেদ লেখা, ঠিক আছে। যেমন এই যে সংক্ষিপ্ত অনুচ্ছেদ তোমার হচ্ছে দিল যে স্যাটেলাইট থেকে, বা দিল হচ্ছে জুলাই অভ্যুত্থান থেকে, এই যে ম্যাটেরিয়াল থেকে, ঠিক আছে। সো এখানেও থেকে যদি 5 মার্কের জন্য আসে, অবশ্যই কি বললাম যে 7 থেকে 8টা লাইন লিখবা, ইনশাল্লাহ হয়ে যাবে। আর কিওয়ার্ডগুলো আর ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবা অনুচ্ছেদের ক্ষেত্রে, যেমন মেট্রোরেল, ঠিক আছে, বা পদ্মা সেতু। তো এখানে এগুলো কিন্তু অনেক, যেমন পদ্মা সেতু তোমার হচ্ছে পিলার কয়টা, বা পদ্মা সেতু কত সালে হচ্ছে তৈরি হয়, বা পদ্মা সেতু করতে কি কি লাগে, পদ্মা সেতু অর্থনীতি কীভাবে প্রভাব ফেলছে। সো এরকম করে লিখলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর এখন তো পদ্মা সেতু বা মেট্রো রেল এখান থেকে আসার সম্ভাবনা অনেক কম। এখন হচ্ছে জুলাই অভ্যুত্থান বা বাংলাদেশের বর্তমান ইকোনমিক সিস্টেম, অর্থনৈতিক ব্যবস্থা, শিল্প, বাংলাদেশের এডুকেশন সিস্টেম, এরকম কোনো একটা কিন্তু অনুচ্ছেদ বা গতানুগতিক কোনো একটা অনুচ্ছেদ কিন্তু আসতে পারে। যেমন যানজট নিরসনের উপায়, আমি যেটা দিয়েছিলাম প্রশ্নই, ঠিক আছে, এটা কিন্তু আসতে পারে। সো অনুচ্ছেদ লিখন, তোমার হচ্ছে একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এইবার আসি কিভাবে টপ পজিশন করবা। এবার হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে কি কিভাবে টপ পজিশন করবা। দেখো, তোমার যারা খুলনা ইউনিভার্সিটির প্রতি স্বপ্ন, অর্থাৎ খুলনা ইউনিভার্সিটির চান্স পেতেই হবে, তারা তো অবশ্যই এই যে দিনগুলো রয়েছে অবশ্যই খুলনা ইউনিভার্সিটির জন্যই ভালো করে ফোকাস দাও এবং আজকেই পোস্ট ব্যাংকটা আরেকবার পড়ে ফেলো। খুলনা ইউনিভার্সিটির যে পোস্ট ব্যাংক, তোমাদের যারা পিডিএফ নাই, আমি তো পিডিএফ দিয়েছি তোমাদের পেইড ব্যাচে, প্রত্যেকটা পেইড ব্যাচে 3টা পেইড ব্যাচেই, আর একটা অফলাইনে রয়েছে। তোমাদের তো দিয়েছি আমি পোস্ট ব্যাংকটা তুমি হচ্ছে কিভাবে পড়বা। তোমার কিন্তু পোস্ট ব্যাংক তোমার মুখস্থ করতে হবে না। পোস্ট ব্যাংক যে প্রশ্নগুলো আসছে জাস্ট একটু করে চোখ বুলাও, ঠিক আছে। এবং পোস্ট ব্যাংকের নিচে দেখবা প্রত্যেকটা পোস্ট ব্যাংক, যেমন জয়কলি বা কোনো একটা পোস্ট ব্যাংক সামথিং লাইক দ্যাট, তোমার একটা পোস্ট ব্যাংকে কিন্তু এক্সপ্লানেশন থাকে। যেমন পোস্ট ব্যাংকে আমি বলছি কি সাধারণ জ্ঞানের বিষয়গুলো অবশ্যই, যেমন সাধারণ জ্ঞানের এমন একটা টপিক আসলো কারেন্ট অ্যাফেয়ার থেকে, এবং দেখবা এই বছরের জন্য তোমার ওই কারেন্ট অ্যাফেয়ারের সাথে সম্পর্কিত কোনটা ইম্পর্টেন্ট দেখবা তুলে ধরবে। যেমন আমি যদি বলি
যে পরবর্তী বিশ্বকাপ কত সালে, 2026 সালে ফুটবল, ঠিক আছে। এবার কোথায় কোন কোন দেশে অনুষ্ঠিত হবে দেখবা, কিন্তু তোমার ওই ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে, অর্থাৎ তোমার সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো অবশ্যই তোমার ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়বা, এবং বাংলা এবং ইংলিশে জাস্ট রিভিশন দিবা, এবং পারলে তোমরা বিসিএস প্রশ্ন ব্যাংকটা একটু দেখবা, বিসিএস প্রশ্ন ব্যাংক, ঠিক আছে। আর তোমাদের যে প্রত্যেকটা আইটেম কিন্তু তোমার হচ্ছে, প্রত্যেকটা আইটেম বলতে তোমাদের বাংলা, ইংলিশ, জিকে প্রত্যেকটা আইটেমে কিন্তু আমি হচ্ছে সাজেশন দিয়েছি, ওই সাজেশনগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমরা যে রাইটিং সাইড, এই রাইটিং সাইডে দেখো তোমরা যারা টপ পজিশন করবা তারা কিন্তু রাইটিং সাইডে কিন্তু 35 কেউ পাবে, 36 পাবে, 34 পাবে। এখানে কিন্তু একটা আকাশ পাতাল একটা ব্যবধান করে দেবে, কারণ এমসিকিউ হচ্ছে এভারেজ যারা ভালো তারা কিন্তু সবাই কিন্তু তোমার 45 বা 40 মার্ক কিন্তু একটা এভারেজ মার্ক পাবে 60-এর মধ্যে, ঠিক আছে। বাট এই যে রাইটিং সাইড কিন্তু অনেক তোমার হচ্ছে আকাশ পাতাল একটা পার্থক্য করে দেবে। যারা এখনও রাইটিং সাইড নিয়ে তোমার হচ্ছে সেরকম মনোযোগ নাই, এখনও মনোযোগ দাও যে আমাকে খুলনা ইউনিভার্সিটি খুবিয়ান হতে হবে, আমি বলবো এখনও তোমার হচ্ছে ফোকাস দাও। আর যাদের স্বপ্ন রাজশাহী বা গুচ্ছে তারা অবশ্যই তোমার এই রাইটিং সাইডে অত সময় দিতে হবে না। আর খুলনা ইউনিভার্সিটি প্রশ্ন কিন্তু রাজশাহী বা গুচ্ছের মতো প্যাটার্নে নাই, ঠিক আছে, কমপ্লিটলি কিন্তু আলাদা, কয়েকটা মিল থাকতে পারে, ঠিক আছে। বাংলা ইংলিশ যেমন কিছু কিছু বিষয় রয়েছে বাংলা ইংলিশে কি তোমার মেমোরাইজিং পার্ট, যেমন সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বাংলা ক্ষেত্রে এক কথায় প্রকাশ, বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পরিভাষা, ঠিক আছে। এগুলো মিল থাকে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি আসে কম বেশি, ঠিক আছে। বাট এইগুলো বাদে কিন্তু খুলনা ইউনিভার্সিটি পোস্ট প্যাটার্ন কিন্তু কমপ্লিটলি আদার্স ইউনিভার্সিটি থেকে কিন্তু আলাদা। সো খুলনা ইউনিভার্সিটি টপ করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই রাইটিং সাইডে তোমার একটা কিন্তু হিউজ মার্ক, এটা এখানে কিন্তু অনেক ব্যবধান করে দেবে। দেখো বাংলার ক্ষেত্রে তোমরা যারা ইংলিশ পারো না, মনে করবো যে বাংলা যে 20 মার্কের রিটেন আসবে, লিখিত অংশ আসবে, এই 20-এর মধ্যে আমি ইনশাল্লাহ 18-19 তুলবো। এই 18-19 কীভাবে তুলবা দেখো, আমি তোমাদের যে গদ্য পদ্য যে লেকচার শিটগুলো দিয়েছি, ওই লেকচার শিটগুলো যে দাগানো অংশগুলো রয়েছে, এবং তোমাদের প্রত্যেকটা লাইনে কিন্তু ব্যাখ্যা, আমি বলছি যে ব্যাখ্যা যেগুলো পারবা না আমাকে বলবো, আমি সলভ করে দেবো। বাট প্রত্যেকটা লাইনে কিন্তু ব্যাখ্যা জেনে তারপর পরীক্ষার হলে যেতে হবে, তারপর যুদ্ধ করতে হবে, ঠিক আছে। সো প্রত্যেকটা লাইনে ব্যাখ্যা জেনে যাবা, কারণ কি তোমার হচ্ছে যদি ব্যাখ্যা থেকে প্রশ্ন আসে তাহলে পারবা, এবং উদ্দীপক থেকে যে 10 মার্কের প্রশ্ন আসবে সেটাও তো কিন্তু তুমি পারবা। তাহলে দেখো উদ্দীপক থেকে 10 মার্কের প্রশ্ন আসবে, সেখানে তুমি কিন্তু 9-10 পেলে। তারপর কি সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসলে তোমরা কিন্তু যদি আমি যেভাবে বলছি ইনশাল্লাহ যদি লেখো ইনশাল্লাহ পেয়ে যাবা। আর লেখার চেষ্টা করবা, সবসময় বানান ভুল করবা না, আর গ্রামার ঠিক করবা, ইনশাল্লাহ হয়ে যাবে। আর কি শব্দ গঠন তোমাদের বললাম, শব্দার্থগুলো ভালো করে পড়বা, এবং ট্রান্সলেশন তোমাদের এই বইটা যে দেওয়া রয়েছে তোমাদের উপরে, সেই ট্রান্সলেশনগুলো একটু দেখবা, ইনশাল্লাহ হয়ে যাবে। বাক্য শুদ্ধিকরণ বা কোনো একটা প্যাসেজ থাকবে, প্যাসেজ শুদ্ধিকরণ, ঠিক আছে, এটা অনুচ্ছেদ দেওয়া থাকবে। আর তোমাদের যে শর্ট সিলেবাসে যে তোমার ভাব সম্প্রসারণ, সারাংশ সারমর্ম, তারপর হচ্ছে কি অনুচ্ছেদ, এগুলো রয়েছে, জাস্ট এগুলো হচ্ছে একটু দেখে যাবা। আর ইংলিশের ক্ষেত্রে বেসিক্যালি হচ্ছে প্যারাগ্রাফ, এক্সপ্লেনেশন, এইগুলো আগে থেকে নোট করো। যে আমার রিসেন্ট কোনো একটা টপিক থেকে, ধরো আমার রিসেন্ট টপিক থেকে আসছে যে জুলাই আপরাইজিং, এটা সম্পর্কিত যত ওয়ার্ড মিনিং আছে এবং এটা সম্পর্কিত যত লাইন আছে, গুরুত্বপূর্ণ লাইন, আমি সব আগে থেকে নোট ডাউন করে রাখবা, যে এটা থেকে প্রশ্ন আসলে আমি এইগুলো লিখবো বা এই কি পয়েন্টগুলো আমি যোগ করব, ঠিক আছে। আর প্যারাগ্রাফ বেসিক্যালি কমন আসে না, কারণ পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আমি এইচএসসি ব্যাচে আমি কিন্তু প্যারাগ্রাফ সাজেশন দিয়েছি, বাট ওইগুলো থেকে পড়লেই কিন্তু হয়ে যাবে। বাট পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ওই যে বললাম কোনো একটা নির্দিষ্ট সাইট যাবে, ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট সাইট যাবে যে হাউ টু ইরাকেট, হাউ টু এক্সটারমিনেট, হাউ টু রিমুভ এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, ট্রাফিক জ্যাম, তারপর হচ্ছে লোডশেডিং, হাউ টু রিমুভ লোডশেডিং, ঠিক আছে। অর্থাৎ কীভাবে দূরীকরণ করা যায় সেটা কিন্তু লিখলে হয়ে যাবে। তারপর হচ্ছে দ্য ইম্পর্টেন্ট অফ বা দ্য রুল অফ তোমার এই যে বাংলাদেশ জুলাই অভ্যুত্থানের তোমার হচ্ছে জেনারেশন জেড যে অবদান রয়েছে, মানে হচ্ছে যে তরুণদের যে লিডারশিপ, হ্যাঁ লিডারশিপ অনেক ইম্পর্টেন্ট। সো এইগুলো হচ্ছে জাস্ট নোট ডাউন করবা, ইনশাল্লাহ হয়ে যাবে। আর সেন্টেন্স মেকিং আমি যে বললাম যে নাউন, অ্যাডজেক্টিভ আর ভার্ব, এগুলো কোথায় কোথায় পজিশন, প্রত্যেকটা লেখা যাবে না, তোমার যেভাবে লেখো ইনশাল্লাহ 5টার মধ্যে তোমাদের 3 থেকে 4টা ইনশাল্লাহ তোমরা কমন পাবা। মিনিং জানবা, এবং যেগুলো মিনিং জানবা সেগুলো সিম্পল সেন্টেন্স লেখার চেষ্টা করবা,
এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু লিখে আসতে হবে। প্রত্যেকটা প্রশ্ন বলতে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু লিখে আসতে হবে, কারণ এখানে যেহেতু তোমাদের নেগেটিভ মার্কিং নাই, ঠিক আছে, নেগেটিভ মার্কিং নাই, তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্ন টাচ করে আসবা, কোনো প্রশ্ন ফেলে আসবা না ইনশাল্লাহ। এইগুলো ফলো করলেই তোমরা হচ্ছে ভালো করতে পারবা। আরেকটা কথা বলি, তোমাদের টার্গেট থাকবে এমসিকিউ 60-এর মধ্যে অবশ্যই 50+, আর এখানে 30+, অর্থাৎ তোমাদের টার্গেট থাকবে যে 80+ আমরা নাম্বার তুলব। ইনশাল্লাহ হয়ে যাবে, যেভাবে বলছি পড়াশোনা করো ইনশাল্লাহ হয়ে যাবে। সো সবার জন্য বেস্ট অফ লাক, সবাই ভালো করবা, সবার জন্য দোয়া রইল। ইনশাল্লাহ সবাই খুবিয়ান হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।